ওই পাশে লাইট দুটো অফ করে দাও। হ্যালো, কেমন আছেন সবাই? দেখা যাচ্ছে? মলি, মলি কেমন আছো তুমি? থ্যাংক ইউ। লাইজু কেমন আছো? কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম সালাম। বাচ্চারা ভালো আছে সবাই? থ্যাংক ইউ যারা। ওয়ালাইকুম সালাম। যোজন, হাই যোজন, কেমন আছো? যোজন, তোমাকে মিস করি অনেক। লাইজু অনেক দিন দেখা হয় না, এবার ভাবলাম দেখা হবে, সেটাও গেল, দেখা হওয়া হলো না। আমরা কথা বলবো। মুনমুন, তুমিও আসছো? থ্যাংক ইউ মুনমুন, খুব ভালো লাগছে মুনমুন তোমাকে দেখে, খুবই ভালো লাগে। আমি আসলে এর আগেরবারও বলেছি যে লাইভ করতে আমার আসলে খুবই ভালো লাগছে, কারণ সবার সাথে একটু দেখা হয়, কথা হয়, এইভাবেই কথা হয় আর কি। যাই হোক, আজকে আমি লাইভটা করছি এই জন্য যে আপনারা জানেনই সবাই যে এখন কি কন্ডিশনের ভিত্তিতে আমরা যাচ্ছি। করোনা মহামারীতে গোটা বিশ্ব আতঙ্কিত। আপনারা জানেন এই পর্যন্ত মোট বিশ্বে 17 লাখের মতো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রায় 97,000 মানুষ মারা গেছে। তো এটা কিন্তু একবারে 1 লাখের মতো মানুষ মারা গেছে, সাংঘাতিক একটা ঘটনা। এবং আমাদের দেশেও কিন্তু 27 জন মানুষ অলরেডি মারা গেছে। যে জন্য আমি আজকে এই একটু কথা বলতে চাচ্ছি। আমি অবশ্যই সবার প্রশ্নের উত্তর দেব যারা আমার সাথে পেশেন্টরা আসবে, এবং যারা যেটা নিয়ে কথা বলতে চাও না কেন সেটা নিয়ে আমি কথা অবশ্যই বলবো। কিন্তু তার আগে একটু যে ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই সেটা একটু বলি। যে আমাদেরকে যে ব্যাপারে সাবধান হতে হবে সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত জানি যে কোভিড-19-এর কিন্তু কোনো রকম কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত বের হয়নি। এরকম কোনো ড্রাগ এখন আসে নাই যেটা খেলে পরে কোভিড-19 থেকে আমরা হয়ে যাব। আরেকটা হচ্ছে যে এটার কোনো ভ্যাকসিনও এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, কারণ ভ্যাকসিন আবিষ্কার কিন্তু এত সোজা একটা ব্যাপার না। এটার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং এটার জন্য মোটামুটি 6 মাস থেকে 1 বছর সময় লাগে। তো এটাও হতে সময় লাগবে। তো এই জন্য ওই সময়টার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে করোনা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। এই মুক্তি পাওয়ার কিন্তু অল্প কয়েকটা বিষয় আছে, যেটা হচ্ছে আমরা বারবার বলছি যে আমাদেরকে বারবার হাত ধুতে হবে। এই কথাটার উপরে কিন্তু আমরা সবাই গুরুত্ব দিচ্ছি, মিডিয়াতে বারবার বলা হচ্ছে যে হাত ধুন, বারবার করে হাত ধুন, এবং অবশ্যই 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। হাত কিভাবে ধুতে হবে সেটা কিন্তু আমরা মোটামুটি এখন সবাই জানি, বারবার করে কিন্তু টিভি চ্যানেলগুলোতে প্রচারও করছে যে আপনি বারবার করে হাত কিভাবে ধুবেন। কারণ আমরা জানি এই ভাইরাসটা একমাত্রই কিন্তু ভয় পায় হচ্ছে সাবানকে। কারণ হচ্ছে ও তৈরি হচ্ছে চর্বি এবং প্রোটিন দিয়ে, এবং চর্বি এবং প্রোটিনটা শুধুমাত্র ক্ষারকেই ভয় পায়। তো সাবান দিয়ে যদি আমরা হাতটা ধুই তাহলে এই চর্বি এবং প্রোটিনটা নষ্ট হয়ে যাবে, যার জন্য পরবর্তীতে এই ভাইরাসটা নষ্ট হয়ে যাবে। এবং যেটা বলছি যে আপনারা বাইরে থেকে আসার পরে কাপড় চোপড়গুলো নিয়ে ওটা আলাদা স্থানে রাখবেন এবং ওটাকে সাথে সাথেই ধুয়ে ফেলতে হবে, এবং পারতপক্ষে যদি সম্ভব হয় গোসলটা সেরে আসতে হবে। যদি আমরা এইভাবে চলি তাহলে মোটামুটি এই ভাইরাসের আক্রান্ত থেকে কিছুটা হলেও আমরা সতর্ক থাকতে পারবো, রক্ষাও পেতে পারি। আরেকটা ব্যাপার যেটা আমরা বারবার করে বলছি যে বাইরে যাওয়া যাবে না, অবশ্যই এটা মানতে হবে, মানতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ হচ্ছে যে এই ভাইরাসটা আমরা জানি কি করে আসে। আমরা জানি যে ড্রপলেট ইনফেকশনের মাঝে, মানে আমাদের থুতু কাশি এর মধ্যেই ছড়ায়। আর আপনারা জানেন যে আমাদের দেশের মানুষজনের অভ্যাসই হচ্ছে যেখানে সেখানে থুতু কাশি ফেলা, ইভেন মাস্ক পরেও যদি থাকে
মাস্কটা খুলে যেখানে একটা খুশি থুতু কাশি ফেলে দিল। তো এই জিনিসটা যেহেতু আমাদের দেশের মানুষরা অত বেশি শিক্ষিত না, ওরা ওইভাবে ইউজড না, কারণ হচ্ছে থুতু কাশির শিষ্টাচারগুলোই জানতো না, এই জন্য এই জিনিসগুলো তারা মেনে চলবেও না। সুতরাং আমাদের নিজেদেরকে সাবধান হতে হবে এবং শেখাতে হবে। আর একটা হচ্ছে যে হ্যান্ডশেক যদি করি তার মাধ্যমে ওটা চলে আসবে। ড্রপলেট ইনফেকশনের কথা যেটা বলছিলাম, যে থুতু কাশির মাধ্যমে যেহেতু ছড়ায়, এবং আমরা বলছি যে আগে কিন্তু বলতাম যে বাতাসে ছড়ায় না, বাতাসে থাকে না, কিন্তু এখন কিন্তু আমরা বলছি যে এই ভাইরাসটা আধা ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত বাতাসে থাকতে পারে, যেহেতু একটু ভারী ভাইরাস এটা, সুতরাং এটা থিতিয়ে পড়ে, নিচে পড়ে যায়, অনেকক্ষণ বাতাসে থাকতে পারে না, কিন্তু যতক্ষণই থাকে ততক্ষণও কিন্তু সে ছড়াতে পারবে। এই জন্যই বলা হচ্ছে যে 6 ফিট দূরত্বে থাকতে হবে, কারণ 6 ফিট পর্যন্ত এটা থাকতে পারে। এই জন্য 6 ফিট দূরত্বে যদি আমি না থাকি, তাহলে বাতাসের মাধ্যমে কিন্তু আমি সংক্রামিত হতে পারি। এটা একটা ব্যাপার। এবং বারবার বলা হচ্ছে যে আমরা কেউ কারোর সাথে হাত মেলাবো না এবং কোলাকুলি করব না, কারণ হাতের মাধ্যমে এটা ছড়িয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো সাবধানে থাকতে, এইগুলো মেনে চলতে হবে। এবং বাইরে যাওয়া অবশ্যই বন্ধ করতে হবে, বাইরে যাওয়া যাবে না। আপনি জানেন যে সরকার বেশ কঠোর ব্যবস্থা নিয়েছে বাইরে যাওয়ার ব্যাপারে। তারপরও দেখেন যে কিভাবে মানুষজন বের হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে এদিক ওদিকে। এই ব্যাপারটা সবাইকেই মনে রাখতে হবে। আমরা সবাই এই ব্যাপারে মেনে চলবো, এটা আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে। আর যে ব্যাপারটা একটু না বললি না, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে আপনাদের ডাক্তাররা চেম্বারে বসছে না, সুতরাং আপনারা যোগাযোগ করতে পারছেন না। এ ব্যাপারে একটু কথা বলি যে সবাই বসছেন না তা না, কেউ বসছেন না, কারণ সবারই পরিবার পরিজন আছে, বাচ্চা কাচ্চা আছে, হয়তো কারো ফ্যামিলিতে কোনো অসুস্থ বাচ্চা থাকে, তার অসুস্থ মা বাবা থাকে, তার জন্য তারা ভয় পাচ্ছে, যাচ্ছে না। কারণ এই ভাইরাসটা এরকম না যে একে ধরবে ওকে ধরবে না, সবাইকেই আক্রান্ত করতে পারে। এখন সবাই মিলে যদি আমরা আক্রান্ত হই, ডাক্তাররা বা যারা সেবা দিচ্ছে, পুলিশ, তারপরে হচ্ছে যারা হচ্ছে মিডিয়াতে কাজ করছে, তাই না, তো আমরা তো সবাই অনেকেই আমরা বাইরে আছি। তো যদি কেউ না দেয় স্বাস্থ্যসেবা, তার জন্য তো হাসপাতাল খোলা আছে। তারপরে আমরা যারা বসছি তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন। অনলাইন অনেকগুলো খোলা আছে, নেটওয়ার্ক আছে, এখন আপনারা অনলাইনে কথা বলতে পারবেন, মোবাইলে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। সুতরাং এটা নিয়ে টেনশন করার কারো কিছু নাই। আর আরেকটা ব্যাপার যে আমরা যারা বাইরে আছি, আমরা কিন্তু জানি না যে আমরা আর কয়েকদিন আমরা আক্রান্ত না হয়ে থাকবো, কারণ আমরা যে কোনো মুহূর্তেই কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারি। এবং ধরেন আমরা এখন যারা বাইরে আছি, হয়তো আমরা 1 মাস পরে নাও থাকতে পারি, তাই না? তাহলে এখন যারা চেম্বার করছে না, তখন কিন্তু এই মানুষগুলো আপনাদের পাশে চলে আসবে। সুতরাং ওই জন্য অতটা বেশি মন খারাপ করেন না, কারণ একটা গ্রুপ যারা বাইরে আছে তারা কতদিন আমরা ভালো থাকবো আমরা কিন্তু তা জানি না। সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন, নিজেরা ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, দেশকে বাঁচান। এটা হচ্ছে আপনাদের কাছে আমার এইটা আকুল আবেদন। যদি বলেন যেটা আসলে সত্যি, সবার কাছে আমার এটা একটা আবেদন যে আপনারা এটা মেনে চলেন। আমি এখন প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। বিপ্লব, থ্যাংক ইউ। স্মৃতি রিমঝি ম্যাম, অ্যাভিসন ট্যাবলেটের ব্যাপারে কিছু বলুন। আসলে আমি এই যে চিকিৎসার ব্যাপারগুলো কথা বলছেন, সেই চিকিৎসার ব্যাপারে আমি এখন কিছু বলবো না, কারণ হচ্ছে যে এই ব্যাপারে কিন্তু এখনও ট্রায়াল হয়নি, কোনো ব্যাপার নিয়ে আমরা এখন কথা বলবো না। ড্রাগের ব্যাপারে, ইভেন ভ্যাকসিনের ব্যাপারেও কিন্তু আমরা কথা বলবো না। একবার একটা আমরা শুনলাম যে ক্লোরোকুইন এবং হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, এই ট্যাবলেটগুলোর কথা শুনলাম, এগুলো কোনোটারই কিন্তু এখনও ট্রায়াল হয় নাই। সুতরাং একটা কোথাও হয়তো কোনো জায়গায় কাজ করেছে, কিন্তু সব জায়গাতে এটা কাজ করেনি, সুতরাং এই ড্রাগ নিয়ে কথা বলবো না। তারপরে কালকে থেকেও আবার কয়েক জায়গায় শুনলাম ভ্যাপারের কথা বলছে। এই জিনিসগুলো কোনোটাই ট্রায়াল না হলে কিন্তু এইগুলো আপনারা নেবেন না। ইথানল নিয়ে যে কথাটা বলা হচ্ছে, সেটাও আমি কিন্তু বারবার করে নিষেধ করব। কোনোটা ট্রায়াল না হলে, কোনোটা কনফার্ম না হলে কেউ এটার উপরে পরীক্ষা করতে যাবেন না প্লিজ, তাহলে পরে এটা বিপদের সৃষ্টি করবে। চলে গেছে এটা। আচ্ছা, নূর রাজা বলেছে পক্সের জন্য কোন ওষুধটা এই মুহূর্তে জরুরি? পক্সের জন্য এখন পক্স হলে পরে সেটার জন্য আপাতত কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু খাওয়ার দরকার নেই। ব্যথা হলে ব্যথার ওষুধ খাবে, এবং এটাও কিন্তু আলাদা হয়ে থাকতে হবে, কারণ এটাও কিন্তু বাতাসে ছড়ায়। রং পেন্সিল ম্যাম, আমার 5 মাস
চলছে, বাট এখন আমার আচ্ছা আচ্ছা রং পেন্সিল, আমি মনে তোমার সাথে কথা বলেছি অলরেডি, তুমি আমাকে ইনবক্স করেছিলে। তোমাকে কিন্তু আমি বলেছি যে তোমার কনস্টিপেশনের একটা প্রবলেম আছে, এটা তুমি বলেছিলে। তোমাকে আমি অ্যাভোলাক খেতে বলেছিলাম, অ্যাভোলাক খাও, এবং এর সাথে তুমি এইসবগুলো ভুসি খেতে পারো, তুমি সবজি খাও বেশি করে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। লিজা মৃধা, লিজা বলেছে আপু আমার 6 মান্থ হলো, 3 মাস থেকে আচ্ছা শোনো, এটা একটু বলি যে যাদের 6 মাস হয়েছে তাদের একটু তলপেটে ব্যথা করতে পারে, তাছাড়াও নিচের অংশে ব্যথা করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু স্বাভাবিক, ভয় পাওয়ার কিছু নাই। তোমার যদি খুব বেশি ব্যথা করে তুমি ট্যাবলেট অ্যালজিন, ট্যাবলেট ভিসেট এই জাতীয় ওষুধ খেতে পারো, তার সাথে গ্যাসের ওষুধও খেতে পারো। আচ্ছা তরিপ বিশ্বাস বলেছে 30 উইকস প্রেগনেন্সি, তার বিপি হচ্ছে 92/60। কি করবে? আচ্ছা যেহেতু তার রক্তচাপ একটু কম আছে, তুমি খাওয়া দাওয়া করো ঠিকঠাক মতো, প্রোটিন খাও বেশি করে, আর মাঝে মাঝে তুমি খাবার স্যালাইন খেতে পারো। আচ্ছা তাসলিমা জান্নাত লিখেছে যে ওর 22 সপ্তাহ চলছে, ওর নাক প্রায় বন্ধ হয়ে থাকে, ও কী করবে, নেজাল ড্রপ নিতে পারবে কিনা, নেজাল ড্রপ নিতে পারবে কিনা? হ্যাঁ তাসলিমা, তুমি নেজাল ড্রপ নিতে পারো। আর একটা ব্যাপার আমি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে খুবই ভালো একটা পদ্ধতি আছে, যাদের নাক বন্ধ হয়ে থাকে তাদের কোনো ওষুধই নিতে হবে না। এটা হচ্ছে জল থেরাপি। তুমি এক নাক বন্ধ করবে, আর এক নাক দিয়ে পানি তুলবে, তাহলে হবে কি তোমার নাকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেমন নামাজের সময় নাক পরিষ্কার করি না, ওই রকম করে একটা নাক বন্ধ করে একটা নাক দিয়ে মগের মধ্যে একদম কানায় কানায় ভর্তি পানি নিয়ে একটা নাক বন্ধ করে আরেক নাক দিয়ে পানিটা তুলবে। ওই নাক যদি তোমার বন্ধ থাকে তাহলে দেখবে যে নাকে পানি যাওয়ার সাথে সাথে নাকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইভাবে কয়েকবার নিলে নাকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা খুব ভালো একটা চিকিৎসা। এই চিকিৎসা নিলে কিন্তু তোমার কোনো নেজাল ড্রপও নিতে হবে না। মুনমুন নাহা লিখেছে লুকিং গর্জিয়াস ম্যাম, থ্যাংক ইউ মুনমুন। আফরোজা নাজনীন ম্যাম আমার 26 সপ্তাহ চলছে, আমার হিমোগ্লোবিন 8, থ্যালাসেমিয়া, বেটা থ্যালাসেমিয়া স্টেট। আচ্ছা ট্রেট, আমার কি সিজারের ক্ষেত্রে কোনো ঝুঁকি আছে কিনা? আচ্ছা তোমার হিমোগ্লোবিন 8 এটাকে তোমার বাড়াতে হবে, হিমোগ্লোবিন 8 রাখা যাবে না। তুমি অবশ্যই থ্যালাসেমিয়া ট্রেটের পেশেন্ট, তাহলে তোমার যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকে তাহলে অবশ্যই হিমোগ্লোবিনের কমের জন্য ঝামেলা হতে পারে। কারণ হচ্ছে হিমোগ্লোবিন কিন্তু তোমার কী করে অক্সিজেন সাপ্লাই দেয় বডিতে। তো তোমার যদি হিমোগ্লোবিন কম হয়ে যায় শরীরে, তো অক্সিজেন সাপ্লাই কমে যাবে বডিতে। অক্সিজেন সাপ্লাই কমে গেলে, হিমোগ্লোবিন কমে গেলে তোমার যে অপারেশনটা হবে সেই সময় অ্যানেস্থেশিয়া দেওয়া ঝামেলা হবে, এবং অপারেশন পরবর্তীকালে তোমার কিন্তু উন্ড ইনফেকশন হবে, মানে অপারেশনের জায়গায় ঘা শুকাতে দেরি হবে। সো দ্যাট তোমাকে অবশ্যই হিমোগ্লোবিন লেভেল বাড়াতে হবে। তুমি এখন খাওয়া দাওয়া করো ঠিকঠাক মতো, খাওয়া দাওয়া করে হিমোগ্লোবিন লেভেল বাড়াও। তুমি আয়রন তো খেতে পারো, আয়রন না পেলে ফলিক অ্যাসিড খাও। ট্রেটে কিন্তু আয়রন খেলে কোনো সমস্যা নাই, তুমি আয়রন খেতে পারো। তাছাড়া তুমি ফলিসন খেতে পারো, ফলিক অ্যাসিড খেতে পারো, এগুলো খেতে থাকো। এবং প্রচুর পরিমাণে খাবার দাবার খাও যাতে তোমার হিমোগ্লোবিন লেভেল, মানে আয়রন কন্টেনিং ফুডগুলো খাও যাতে তোমার সমস্যা না হয়। আয়রন কন্টেনিং ফুড তুমি ফুড খেতে পারবে, আয়রন কন্টেনিং কোনো সমস্যা নাই। আচ্ছা শামীম আক্তার রীতা লিখেছে আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার 10 সপ্তাহ শেষ, এখনও ডাক্তার দেখাতে পারিনি। আমার একটা 12 বছরের ছেলে আছে, এরপর 2 বার 4.5 মাস পানি ভেঙে পেইন উঠে বেবি হয়ে গেছে, এখন দীর্ঘ 5 বছর পরে কনসেপ্ট করেছি, সারাদিন এখন। আচ্ছা রীতা, তোমার জন্য আমার একটা অ্যাডভাইস আছে। তোমার 4.5 মাসে পানি ভেঙে পেইন উঠে বেবি হয়ে গেছে, তার মানে তোমার কিন্তু জরায়ুতে একটু সমস্যা আছে, তার মানে তোমার জরায়ু কিন্তু নিতে পারছে না। সো দ্যাট তোমাকে একটু ডাক্তারের সাথে যদি দেখা করতে না পারো, হাসপাতাল তো খোলা আছে, তুমি যে কোনো একটা হাসপাতালে যে পরামর্শ নিতে পারো। কারণ তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার জরায়ুর মুখে একটা আমরা বলি সেলাই দিতে হয়, তো এই সেলাইটা কিন্তু তোমাকে দিতে হবে। সেলাই না দিলে পরে তোমার আবারও কিন্তু এরকম একটা সম্ভাবনা আছে। সো এই সেলাইটা আমরা সাধারণত দিই 14 থেকে 16 সপ্তাহের মধ্যে। তাহলে এর মধ্যে তুমি পরীক্ষা নিরীক্ষা করে নাও, তোমার আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে তোমার সার্ভাইকেল লেন্থটা কতটুকু আছে, এটা দেখে তারপরে এই সিদ্ধান্তটা নিতে হবে, ঠিক আছে? সো তুমি ওই রকম একটা প্রিপারেশন নাও
এবং তুমি হাসপাতাল খোলা আছে, যে কোনো সরকারি হাসপাতালে যেতে পারো। তোমার বাসা কোথায় আমি জানি না, ঠিক আছে? যেহেতু তোমার অনেক দিন পরে, তোমার বাচ্চার কিন্তু বড় বাচ্চার বয়স 12 বছর, সুতরাং এটা তোমার অনেক ভ্যালুয়েবল বেবি। তোমাকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। তুমি যে জায়গায় থাকো সেই জায়গার কোনো হাসপাতালে যেয়ে যোগাযোগ করো। আচ্ছা, রকিবুল হাসান মিশু বলেছেন বাবুর এজ 1 মাস, আজকে ও নেসেসারি টিকা কিভাবে দেবো এই সিচুয়েশনে? আচ্ছা, 1 মাসে তো টিকা দেওয়া হয় না, টিকা দেওয়া হয় হচ্ছে 1.5 মাসে। তো যাক না, আর কয়েকটা দিন আপনি পরে দিলে কিছু সমস্যা নাই। এখন যেহেতু আপনি পাবেনও না, এখন তো সব সেন্টার বন্ধ, যারা টিকা দিতে আপনার কাছাকাছি এরিয়াতে এই পেয়ার লোকজন আসতো তারাও হয়তো আসে না। আর এখন বাচ্চাকে বের করাটাই হচ্ছে ঝুঁকিপূর্ণ, একটু পরে দেন। এখন এই অবস্থা সবসময় তো একই রকম অবস্থা চলে না, কারণ এই জিনিসটা, এই সময়টা আমরা কেউ জানতাম না যে এরকম একটা ভাইরাস এসে আমাদের সবার জীবনকে থমকে দিবে। এটা কি আমরা কেউ জানতাম? দেখেন, আমরা কিন্তু সবাই ঘরেই বসে থাকতে হয়, কেউ বের হতে পারছেন না। তবে আমি একটা কথা বলি, যে অনেকেই বলছেন যে ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছেন। আমি এই কথাটা সেদিনও বলেছি যে এই যে এরকম একটা সময় পাচ্ছেন, সবাই মিলে ঘরে থাকতে পারছেন, এটা তো পেতেন না। সারাদিন সবাই ছুটতেন, সকালে অফিস, বিকালে রাত সন্ধ্যা ফেরা, আবার দৌড়াদৌড়ি করে অফিসের জন্য তৈরি হওয়া। এখন যেহেতু আছেন, এই সুন্দর সময়টাকে একসাথে কাটান, এই সুন্দর সময়কে সুন্দর করে তোলেন। এটাও একটা অনেক বড় ব্যাপার। কাজ করেন, কিছু হাতে তৈরি কাজ করেন, মন ভালো করার মতো ব্যাপার স্যাপার অনেক কিছু আছে, নিজেরাই ঠিকঠাক করে ফেলেন। ঠিক আছে? অধৈর্য হওয়ার দরকার নাই, বাইরে ঘোরার দরকার নেই। একটা ছোট্ট গল্প আমাকে এখানে বলতে হবে, আমি প্রশ্ন উত্তর দেবো পরে। কয়েকদিন আগে, গত সপ্তাহে মনে হয়, আমার পেশেন্ট, একজন রেগুলার পেশেন্ট আমার, ও আসছে। ওর হাজব্যান্ড আমাকে ফোন করলো, আমি চেম্বার তো করি, চেম্বারে আসলো। তো এসে আমাকে ও বললো যে আপু, আমার আসলে এত অধৈর্য লাগছিল ঘরে বসে থাকতে থাকতে, আমি বাইরে বের হয়েছি। ও স্বপ্নে গেছে, স্বপ্নে যেয়ে বাজার করে মাথা ঘুরে পড়ে গেছে। তো বলছে আমি ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছে। না, ঘরে থাকতে থাকতে বোর হওয়ার কিচ্ছু নাই, ঘরেও অনেক কিছু করা যায়, তাই না? আমরা তো ঘরের ভিতরে ইয়ে করছি। ছাদে তো উঠতে পারবেন অবশ্যই, আপনি বাইরে না যান, আপনি ছাদে উঠতে পারবেন, ছাদে ঘোরেন, নিজে হাঁটাহাঁটি করেন, একটু এক্সারসাইজ করেন। আমরা বারবার বলছি খাওয়া দাওয়া করেন, আর হচ্ছে একটু একটু এক্সারসাইজ করেন, ঘরের জানালা খুলে দেন, বাতাস আসুক ঘরে। ঠিক আছে? তামান্না তমা ম্যাম, প্রেগনেন্ট মহিলাদের জন্য এই সময় কিছু সাজেশন দিন প্লিজ। যাদের এই মাসে ডেলিভারি ডেট, তারা সবাই মনে হয় আমার মতো আতঙ্কিত, মফস্বলে ডাক্তারও পাওয়া যাচ্ছে না। তমা, সমস্ত হাসপাতাল খোলা, ক্লিনিক খোলা, হয়তো ডাক্তাররা কেউ কেউ চেম্বার করছেন না, এটা বারবার করে আমরা বলছি। কিন্তু ডাক্তার না পাওয়া গেলেও হাসপাতালে গেলে তোমার যে ডাক্তার তোমাকে দেখেন, উনি হয়তো তোমাকে অ্যাটেন্ড করবেন। উনি যদি অ্যাটেন্ড না করেন, ধরো উনি বসছেনই না, কোনোভাবে আসবেনই না, এরকম হাতে গোনা কিন্তু সবাই কিন্তু আসছে হাসপাতালে, একেবারে 2-1 জন ছাড়া কিন্তু বসে আছে এরকম নাই। তো যদি মনে করো তোমার ডাক্তার আসছেনই না কোনো কারণে, তুমি হাসপাতালে আরও কাউকে পাবে, তুমি তার সাথে যোগাযোগ করো, সেখানে যাও। আর ডেলিভারিটা কোন হাসপাতালে করবে, কোন ক্লিনিকে করবে, সেটা ঠিক করে নাও। এখন ঠিক করে নিতে হবে তো, কারণ একজনের সাথে তোমার একটু কথাও বলা দরকার। তুমি ভয় পাওয়ার কিচ্ছু নাই, আতঙ্কগ্রস্ত হওয়ারও কিচ্ছু নাই। আচ্ছা, মির্জা তামান্না নাজমির, ডক্টর, আচ্ছা, ওকে বলেছে ওর পিরিয়ড হলে ওভুলেট খাইতে, রাতে 2টা করে, পিরিয়ডের কোন দিন থেকে খেতে। আচ্ছা, স্বর্ণ না, তামান্না, তামান্না, তুমি তো তাহলে মনে হয় যে তুমি বাবু নেওয়ার জন্য ওষুধটা খাচ্ছ। এখন হচ্ছে যে বাবু নেওয়ার জন্য ওষুধটা খেতে পারো তুমি, এটা এটা তুমি জানো, তোমাকে বলে দেয়নি বোধ হয় নাকি? পিরিয়ড হলে পিরিয়ডের 2য় দিন থেকে তুমি ওভুলের ট্যাবলেট খাবে, 2টো করে খেতে বলেছে। 2য় দিন অথবা 3য় দিন থেকে 2টো করে খাবে রাতের বেলা, খেয়ে আবার 5 দিন খাবে। তোমাকে যদি তোমাকে 2টো করে খেতে বলে ওভুলের, রাতে 2টো করে খেতে বলেছে, ওইভাবেই খাবে। পিরিয়ডের 3য় দিন থেকে মোট 5 দিন খাবে, 3য় দিন শুরু করে 7 দিন পর্যন্ত খাবে। দেখো, আমি একটু একটু ইন্টারফেয়ার করি তোমাদের এই ব্যাপারে। তুমি এটা খেতে পারো, কিন্তু এর সাথে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে, যেমন তুমি এই ওষুধটা খেলে পরে 12তম দিনে একটা আমাদেরকে ফলিকুলোমেট্রি করতে হয়, যে তোমার ডিমটা ঠিকঠাক মতো বড় হচ্ছে কিনা, তার পরবর্তী চিকিৎসা নিতে হয়। তুমি এটা খাও, এই মাসটা খাও, কিন্তু এই মাসে তুমি বের হবে না। কোনো পরীক্ষা থাকলে পরীক্ষা করারও দরকার নেই, কারণ এটা তোমার এমার্জেন্সি কোনো কন্ডিশন না। ঠিক আছে? এমার্জেন্সি কন্ডিশন যদি কারো হয়, সেই শুধু বের হবে। যেমন যার ডেলিভারির সমস্যা, তাকে হাসপাতালে যেতে হবে।
তার প্রেগনেন্সিতে কোনো সমস্যা হচ্ছে, বের হতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, তাহলে যেতে হবে। কিন্তু রুটিন কেসগুলো, যেমন তোমার সাবফার্টিলিটি চলছে, তোমার এই সময়ে ডাক্তার না দেখালেও চলবে, তুমি একটা মাস পরেও তুমি বাচ্চা নেওয়ার জন্য ট্রিটমেন্ট নিতে পারো, ঠিক আছে। রুমা আক্তার, ম্যাম আমি 9 মাস প্রেগনেন্ট, আমার বাচ্চার ওজন অনেক কম, 2.5 কেজির নিচে, বাচ্চার সিজার করা কি যাবে? আমার 32 সপ্তাহের বাচ্চার ওজন 1600 ছিল, এখন 37 সপ্তাহ চলছে। তুমি একটু রেস্টে থাকো, 2.5 কেজি যখন আছে আর একটু বাচ্চা বাড়বে, 2.7 2.8 হয়ে গেলে কোনো সমস্যা নাই। আর তুমি সিজার করার কথা কেন চিন্তা করছো সেটাও বুঝছি না, কারণ তোমার কি আগে এটা কি দ্বিতীয় বাচ্চা? যদি আগেরটা সিজার থাকে তাহলে আলাদা কথা, আর যদি প্রথম বাচ্চা হয় তাহলে অবশ্যই তুমি নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশন নেবে। রাজকুমারী, ম্যাম আমার 6 উইক চলছে, মাঝে মাঝে তলপেটের বাম পাশে ব্যথা করে, আবার মাঝে মাঝে মাসিক হলে যেরকম ব্যথা হয় সেই রকম চিনচিন করে, পেট ব্যথা করে। আচ্ছা, এটা কি কোনো সমস্যা? হ্যাঁ, প্রেগনেন্সিতে এটা হতে পারে, ব্যথা হতে পারে। তুমি কি কোনো ওষুধ খাও? কাউকে দেখিয়েছো? এটা লেখো নাই। যদি তুমি কোনো মেডিসিন না নিয়ে থাকো তাহলে আমি তোমাকে মেডিসিন দিই, তুমি খাতা কলম সামনে নিয়ে আসো, আমি তোমাকে মেডিসিন লিখে দিই, তুমি লিখে নাও, অথবা মোবাইলে তুমি করে নাও, লিখে নাও। তুমি জিফোলেট খাও, দুপুরে একটা করেও খেতে পারো, আবার দুপুরে এবং রাতে দুটো করেও খেতে পারো যদি তোমার অ্যাসিডিটি না হয়। যেহেতু পেট ব্যথা করছে সেহেতু তুমি অ্যালজিন খেতে পারো, এবং তার সাথে তুমি অ্যালিস্টোর ট্যাবলেটটা খাও, ট্যাবলেট অ্যালিস্টোর 5 মিলিগ্রাম, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এইভাবে খাও। তার সাথে ব্যথার ওষুধ খাও। গ্যাস হতে পারে, গ্যাসের জন্য ব্যথা হতে পারে, গ্যাস হলে পরে তুমি তার জন্য ম্যাক্সপ্রো খেতে পারো, সার্জেল খেতে পারো 20 মিলিগ্রাম, সকালে একটা, রাতে একটা, খাবার আধা ঘন্টা আগে। মৌসুমি আক্তার, ম্যাম আমি একজন হতভাগী, আমার বিয়ের বয়স 4 বছর 4+, আমার 2 বছরে 2টো বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। প্রথমে বলবো মৌসুমি, মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, তার জন্য নিজেকে হতভাগী ভাবার তো কিছু নেই। 2টো বাচ্চা নষ্ট হয়ে গেছে, এরপরের বাচ্চা নিশ্চয়ই তোমার থাকবে, ইনশাল্লাহ আমরা আশা করি। তবে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি নিজে নিজে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবে না, তোমাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, তোমার কেন 2টো বাচ্চা নষ্ট হয়ে গেছে এটা জানতে হবে, এবং তোমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপরে তোমাকে ওষুধ খেতে হবে, দেন তুমি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করবে। তাতে আমি আশা করি এরপরে তোমার বাচ্চা ইনশাল্লাহ নষ্ট হবে না, তুমি সুন্দর একটা বাচ্চার মা হবে ইনশাল্লাহ। তখন আমাকে, যদি আমি বেঁচে থাকি তাহলে আমাকে তুমি তখন জানাবে, ঠিক আছে। সুলতানা জুমু, ম্যাম আমার 13 উইক চলছে, 3 মাস থেকে কি কি ওষুধ খেতে হয়? আমার 3 মাসে ডক্টর দেখানোর কথা ছিল, বাট দেখাতে পারিনি। ঝুমু, 3 মাস থেকে ক্যালসিয়াম এবং আয়রন খেতে হয়, তুমি যে কোনো একটা ক্যালসিয়াম অস্টোকেল ডি খেতে পারো, সকালে একটা, রাতে একটা, এভাবে খাও। আর আয়রন খেতে পারো জিপসিআই, দুপুরে একটা, রাতে একটা, এইভাবে খাবে, ভরা পেটে অবশ্যই খাবে। এবং তার সাথে যদি গ্যাস হয়, ক্যালসিয়াম এবং আয়রন খেলে অনেক সময় গ্যাস হয়, তুমি যদি দুটো দুটো করে খেতে না পারো তাহলে প্রথম অবস্থাতে একটা একটা করে খাবে, এবং তার সাথে অবশ্যই গ্যাসের ওষুধ খাবে এবং ভরা পেটে খাবে, ঠিক আছে ওষুধগুলো। মেহরিন আক্তার, ম্যাম গলা ব্যথাটা কি ধরনের হয়? করোনা পেশেন্টসের নর্মাল টনসিলের ব্যথা কিনা? করোনা পেশেন্টদের গলা ব্যথাটা তীব্র গলা ব্যথা হয়, কিন্তু প্রথমেই তো তীব্র গলা ব্যথা হয় না, প্রথমে অল্প অল্প করে গলা ব্যথা হয়, খুসখুসে কাশি থাকে, তারপরে ব্যথার তীব্রতা বাড়তে থাকে। কারো যদি গলা ব্যথা একটু একটু করে হয়, খুসখুসে কাশি হতে থাকে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু গরম পানি খেতে পারে, আদা চা খেতে পারে। এগুলো কিন্তু করোনা ট্রিটমেন্ট না। আমি আবারও বলছি, একটা ভুল ধারণা আছে, তোমার কথা প্রেক্ষিতেই আবার যাই, একটা ভুল ধারণা মানুষের ভিতরে কাজ করছে যে আদার রস খেলে, গরম পানি খেলে, কালো জিরা খেলে, মধু খেলে করোনায় আক্রান্ত হব না। এটা কিন্তু তা না। তোমার গরম পানি খেতে পারো, আদার পানি খেতে পারো, সবই খেতে পারো, কালো জিরা খেতে পারো, কারণ এগুলোর ভিতরে কিছু গুণ আছে, খাদ্য গুণ আছে। তো এগুলো খেলে যেটা হয় যে গরম খুসখুসে কাশি হচ্ছে, তোমার খুসখুসে কাশিটা কমে যাবে, গলা ব্যথা হচ্ছে, গরম পানি খাচ্ছে, গলা ব্যথা কমে যাবে। কিন্তু আমি যদি এগুলো খাই আর মনে করি যে আমার করোনায় আমি আক্রান্ত হব না, সুতরাং আমি গেলাম একটু ঘুরে আসলাম, বাইরে একটু হেঁটে উঠে আসলাম, এইটা করা যাবে না, এটা একেবারেই নিষেধ, এইভাবে যাবে না কোথাও, ঠিক আছে। আচ্ছা তানভি, ল্যাবির থেকে দেখছো, থ্যাংক ইউ। সাবিকুন নাহার, কেমন আছো তুমি? আমার 21 সপ্তাহ হয়েছে, ইদানিং রাতে একদমই ঘুম হয় না, এই জন্য দিনে খুব দুর্বল লাগে, কি করতে পারি? আচ্ছা,
রাতে ঘুম হয় না কেন? তুমি নিশ্চয়ই খুব টেনশন করছো সব কিছু মিলে। টেনশন করার কিচ্ছু নাই। আমি আসলে ঘুমের ওষুধ দিতে একদমই পছন্দ করি না, দিতে চাইও না। তুমি একদম রাতে শোয়ার আগে সুন্দর করে হাত মুখ ধুবে, পরিষ্কার করে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ পরিষ্কার করে ধুয়ে এক গ্লাস গরম দুধ খাবে, তারপরে তুমি ঘুমাতে যাবে। ঠিক আছে? এইভাবে করলেই তোমার ঘুম আসবে। আর খাওয়ার আগে দুধ খেয়ে আবার কিন্তু হাঁটাহাঁটি একটু করতে হবে, নাহলে আবার অ্যাসিডিটি হবে। আর যদি তুমি একেবারেই কিছু করতে না পারো, যদি একেবারেই ঘুমের ওষুধ দিতে হয়, তাহলে বারবিট 60 মিলিগ্রাম তুমি খেতে পারো। বাট আমি কিন্তু বারবার করে বলবো, ঘুমের ওষুধ খাওয়াটা ভালো না, ঘুমের ওষুধ খেও না। একান্তই যদি ঘুম না হয় তখন একটা করে খেও, হঠাৎ হঠাৎ যখন লাগবে। শারমিন আক্তার ম্যাম, আমার 15 মাস আগে সিজার করে বেবি হয়েছিল, 2 মাস পরে মারা যায়। আবার আমি প্রেগনেন্ট, এখন 6 মাস চলছে। আমার কি নর্মালি বেবি হওয়া সম্ভাবনা আছে? আমার হিমোগ্লোবিন 9.4। শারমিন, 15 মাস আগে যেহেতু সিজার হয়েছিল, তোমার সিজারটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে। আমরা ইউজুয়ালি বলি টাইমটা 2 বছর পার করতে বলি। এটার জন্য হচ্ছে স্কার, তোমার যে জায়গাটা কাটা হয় সেই জায়গাটার সমস্ত কিছু ঠিকঠাক হতে কিন্তু সময় লাগে। তুমি কিন্তু 15 মাস পরেই আবার তুমি বাচ্চার মা হয়েছে, সুতরাং ওইটার কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা একটু ডিলে হয়ে গেল। আরেকটা হচ্ছে যে তুমি একটা সিজার করার পরে অবশ্যই মা নর্মাল ডেলিভারিতে বাচ্চা হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের জানতে হয় যে কেন তোমার প্রথম বাচ্চাটা সিজারে হয়েছে। সেই জিনিসগুলো জানার পরে এবং আরও কিছু তথ্য আমাদের লাগে, যেমন আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে তোমার যে জায়গায় সিজার কাটা হয়েছে সেই জায়গাটার তোমার থিকনেসটা কেমন। ওটা যদি ভালো থাকে তাহলে তুমি অবশ্যই নর্মাল ডেলিভারি করতে পারবা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাও তোমার ডাক্তারের সাথে কথা বলে। মিম হোসেন ম্যাম, আমার আগে 2 মেয়ে আছে, এখন আমি প্রেগনেন্ট, 5 মাস রানিং। আমি বাচ্চার মুভমেন্ট বুঝিনি এখনও। আগে যখন 2 মেয়ে পেটে ছিল তখন 4 মাসে মুভমেন্ট পেয়েছি, কিন্তু এবার 5 মাস প্রায় শেষের দিকে মুভমেন্ট পাচ্ছ না। আচ্ছা, মুভমেন্ট তোমার পাওয়ার কথা। অনেক সময় দেখা যায় যে বাচ্চা যদি ঘুরে থাকে, ব্রিজ থাকে, তাহলে অনেকে মানে বাচ্চা উল্টা যদি থাকে তাহলে অনেকে বুঝতে পারে না। আবার কোনো কোনো বেলায় হয়তো এই বাচ্চাটা তোমার ওই রকম মুভমেন্ট করছে না, বা তার পানির পরিমাণ কেমন আছে সেটাও জানতে হবে। তুমি আলট্রাসোনোগ্রাফি করেছো কি না? 5 মাসে কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি আমরা করি, তো করেছো কিনা সেটা আমাকে বলো নাই, করলে পরে আমি বলতে পারতাম এটা নিয়ে। আর করো নাই বলে এখন করার জন্য অস্থির হয়ে যেও না, আপাতত কিছুটা সময় নাও। তুমি বাচ্চার মুভমেন্ট ইনশাল্লাহ বুঝতে পারবে। পেটের উপরে হাত রাখো, হাত রাখলেও দেখতে পারবে যে, বুঝতে পারবে যে একটু বোঝা যায়। এরকম করো, খাওয়া দাওয়া করো, কিছু খাওয়া দাওয়ার পরে তুমি খেয়াল করবে যে তোমার মুভমেন্টটা বুঝে যাচ্ছে কিনা। রত্না আক্তার ম্যাম, আমার থাইরয়েড আছে, আমি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছি, হচ্ছে না, ইরেগুলার পিরিয়ড হচ্ছে, আমি কি করব? রত্না, আসলে যারা সাবফার্টিলিটির পেশেন্ট, মানে যারা বাচ্চা নেওয়ার জন্য চিকিৎসা করছো, তারা শুধু যদি এইভাবে বলো যে আমার ইরেগুলার পিরিয়ড হচ্ছে এবং হচ্ছে যে থাইরয়েডের সমস্যা আছে, তুমি তো থাইরয়েডের ওষুধ খাচ্ছই। ইরেগুলার পিরিয়ডের জন্য তোমার কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। টেস্ট না করে আসলে আমি কোনো ওষুধ দিতে পারি না এখানটায়, এটা উচিতও না দেওয়া। তোমাকে ইরেগুলার পিরিয়ড কেন হচ্ছে, একটা কারণ হতে পারে যে থাইরয়েডের সমস্যার জন্য কিন্তু ইরেগুলার পিরিয়ড হতে পারে। তো তুমি তো ওষুধ খাচ্ছ, এখন কতদিন তুমি থাইরয়েডের পরীক্ষা করো না সেটাও একটা ব্যাপার। এটার পয়েন্টটা বেড়ে গেল কিনা সেটাও জানতে হবে। তো তোমাকে এইটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আবার কিছু পরীক্ষা তো করতেই হবে, তারপরে তোমাকে কেন বাচ্চা হচ্ছে না সেটার কারণটা অনুসন্ধান করে তারপরে ওষুধ দিতে হবে। মিস হোসেন ম্যাম, আমার আগে 2 মেয়ে আছে, এখন ওইটা তো বললামই বোধহয়, এগুলো বলেছি। শহীদা খাতুন ডালিয়া, আমার আপু, আমার 7 বছর আগে লিকুইড স্টুল চলে যাবে, বা বের করে দাও তো। ওখানে হয়ে গেছে, হ্যাঁ, এখানে তো একটাও আসছে না, হ্যাঁ ধরে রাখতে পারছি না এগুলো। আচ্ছা, মিষ্টি শিলামণি ম্যাম, সিস্ট থাকলে কি বাচ্চা নেওয়া পসিবল? এই 2 বার মিসক্যারেজ হয়েছিল আমার, সিস্ট 8.2। আচ্ছা, এখন 8.2 বললে আমি কি করে বুঝবো শিলা? বিকজ এটার একটা আছে, একটা সেন্টিমিটারে না মিলিমিটারে। এখন যদি 8.2 সেন্টিমিটার হয় তোমার সিস্টের সাইজ, তাহলে এটা তোমার বড় সিস্ট। এই সিস্ট নিয়ে বসে থাকা যাবে না, অবশ্যই এটা দেখতে হবে তোমার এত বড় সিস্টার
পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ধরন কেমন এটা জানতে হবে, সেটা জেনে তারপরে অবশ্যই 8.2 সেন্টিমিটার হলে অবশ্যই অপারেশন করতে হবে। কিন্তু যদি এটা তোমার 8.2 মিলিমিটার হয় তাহলে কিন্তু এটা কোনো সিস্টই না, এটা ছোট্ট একটা সিস্ট, এটা নিয়ে কিচ্ছু করতে হবে না। আর তোমার মিসক্যারেজ কেন হয়েছিল, যদি ছোট্ট সিস্ট হয় তার মিসক্যারেজ হওয়ার কারণ আলাদা, বড় সিস্ট হলে সেটা আলাদা। যদি 8.2 মিলিমিটার হয় তাহলে তোমার অবশ্যই মিসক্যারেজ হওয়ার কারণ অন্য, এই সিস্ট না। সে কারণগুলো তোমাকে কিন্তু পরীক্ষা করে দেখতে হবে, তোমাকে অবশ্যই কারোর সাথে যোগাযোগ করতে হবে। শেখ মেহেরনিগার মিমো, আমি 6 মাসের প্রেগনেন্ট। আমি শবে বরাতে রোজা রেখেছিলাম, রোজা রাখতে সমস্যা হয়নি, কিন্তু ইফতারের পর থেকে খুব খারাপ লাগছে, কিছু খেতে পারছি না, খুব দুর্বল লাগছে, আর আমার রাতে একদমই ঘুম হয় না। আচ্ছা, তোমার খারাপ লাগার কারণ হচ্ছে তুমি তো প্রতিদিনই খেতে, হঠাৎ করে একটা রোজা রেখেছো, সো দ্যাট তোমার একটু অ্যাসিডিটির সমস্যা হয়েছে। তুমি গ্যাসের ওষুধ খাও, আর আপাতত কোনো ঝাল মশলা তরকারি খাবে না, হালকা হালকা তরকারি রান্না করে খাও। অবশ্যই গ্যাসের ওষুধ খাবে, সাথে তুমি পারলে একটা অ্যান্টাসিড প্লাস সিরাপও খাও, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তুষি আহমেদ, মাইক্রোজেস্ট একটা করে, একটা 100 কয় মাস খেতে হয়? 3 মাস চলছে, ডক্টর দেখাতে পারছি না, সেকেন্ড বেবি আমার, কখনো ব্লাড আসেনি। আচ্ছা, তুমি যেহেতু মাইক্রোজেস্ট শুরু করেছো, 100 মিলিগ্রাম করে খাচ্ছ, 3 মাস চলছে তোমার, তুমি খাও, তোমার আরও 2 মাস খাও মাইক্রোজেস্ট, দিনে 3টা করে, আরও 2 মাস খাও, ভরা পেটে খাও, তারপরে একটা 5 মাসে আলট্রাসোনোগ্রাফি করে দেখো। সাফিয়া আফরিন লাবণী, কেন খেতে নিষেধ করছি না তুলসী, তোমাকে বাদ দিতে বলছি না, কারণ এখন তো হঠাৎ করে যদি তুমি বন্ধ করো তাহলে আবার তোমার পেটে ব্যথা হতে পারে, আবার সমস্যা হতে পারে, সো দ্যাট তুমি এটা কন্টিনিউ করতে থাকো, 5 মাসের পরে তারপরে আলট্রাসোনোগ্রাফি করে তারপরে বন্ধ করে দিও। সাফিয়া আফরিন লাবণী, ম্যাম আমাকে হসপিটাল থেকে কিছু জ্বর, কাশি ও ব্রিদিং প্রবলেমের ওষুধ প্রেসক্রাইব করেছিল, সেগুলো খাওয়ার পর শরীর অনেক দুর্বল, হাত পা শুধু কাঁপে, এখন কি করতে পারি? জ্বর, সর্দি, কাশির জন্য যদি কোনো ওষুধ খাও, ওষুধ খাওয়ার জন্য একটু শরীর দুর্বল লাগতে পারে, তুমি তার সাথে খাওয়া দাওয়াটা ভালো করে খাও, প্রোটিনযুক্ত খাবার খাও, পানি খাও বেশি করে, ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। উম্মে মারিয়ান আয়শা, ম্যাম আমার একটা প্রশ্ন আছে, করোনায় আক্রান্ত হওয়ার পর যে এটা তো বলেছে বোধহয়, না বলেছে গলা ব্যথায়, সেই গলা ব্যথা টনসিলে ব্যথার মতো হয় কিনা সেটা একবার বলেছি। আচ্ছা, সিমি খান বলেছে, ম্যাম আমার শরীর খুব দুর্বল, মর্নিং সিকনেস তাও অনেক বেশি, পেট আর কোমরে ব্যথা, হারিয়ে যায়, খুঁজে পাই না। আচ্ছা, রাবিয়ার রাবাব লেগেছে, আমার হিমোগ্লোবিন 11 আসছে, 30 সপ্তাহে চলে, মাঝে মাঝে কি কেন হারিয়ে যায়, পাই না কেন খুঁজে? ওইদিকে দেখো তো, আসলে পরে আমাকে দাও। ইসমত, তুমি কেমন আছো? শোনো, বাইরে টারে বের হয়েও না, বাসার মধ্যে বসে থাকো, বাচ্চাদের যত্ন নাও, এখন তো মজা হয়েছে, অফিস নাই, ছুটি, কি আনন্দ। তোমরা আনন্দ করো ঘরে বসে, আমরা বাইরে থাকি, আমাদের জন্য খালি ঘরে বসে, তোমরা ঘরে বসে মজা করো আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করো। আচ্ছা, শুভ বলেছে যে তার ওয়াইফ প্রেগনেন্ট, এই সময় কোনো টিকা দিতে হবে কিনা, 6 মাসের প্রেগনেন্সি, 6 মাসের সময় তার এখন কথা হলো যে টিটেনাসের টিকা আপনাদের দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে এবং 5টা ডোজ দেওয়া থাকে তাহলে আর দিতে হবে না, যদি 5টা ডোজ দেওয়া না থাকে, প্রথম হয়, তাহলে দিতে হবে, 2টো দিতে হবে, এখন বের হওয়ার দরকার নেই, পরে দেন, অসুবিধা নেই। জান্নাত রহমান লিখেছে, ম্যাম হার্ট রেট যদি 156 মিনিট, তার মানে কি বেবি হবে? কি বেবি হবে? না, আমি জানি না আসলে হার্ট রেটের উপরে এই কথাগুলো তোমরা কোথা থেকে পাও তাও আমি জানি না, যে হার্ট রেটের উপরে দেখে, আমাকে আমার পেশেন্টরাও জিজ্ঞেস করে হার্ট রেট দেখে এবং এইটার দেখে নাকি বলা যাবে ছেলে নামে, আমি আমি জানি না ভাই, এটা এটা তোমরা যার কাছ থেকে শুনছো তার কাছ থেকে শুনে এসে আমাকে বলো তো যে আসলে কি হয় ঘটনাটা, এটা আমার জানা নাই যে হার্টবিট এরকম হলে ছেলে হবে, এরকম হলে মেয়ে হবে। এই কয়েকদিন আগে আমি একটা গ্রুপে দেখলাম যে কোথায় নাকি একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চা জন্মের পর পর উঠে দাঁড়িয়েছে,
দাঁড়িয়ে বলেছে কি যেন মধু আর কালোজিরা খেতে হবে, তাহলে করোনা থেকে মানুষজন বেঁচে যাবে, করোনা হবে না আক্রান্ত। এত সুন্দর সুন্দর গল্প কোথা থেকে মানুষ পায় আমি তো বুঝি না, এরকম কোনো ঘটনা আমার জানা নাই। আফরোজ আফরোজ তনয় লিখেছে, ম্যাম আমার 13 উইকস প্রেগনেন্সি, ব্লাড প্রেশার 50/40, ফলিক জেড খাচ্ছি, এখন কি অন্য কোনো? হ্যাঁ, 13 উইকস প্রেগনেন্সি যদি হয়ে যায়, তুমি ফলিক অ্যাসিড খাচ্ছিলে, ফলিক জেড খাচ্ছ, এখন ফলিক জেড খাচ্ছিলে, এখন তুমি ক্যালসিয়াম এবং আয়রন শুরু করতে পারো। আমি অলরেডি কিন্তু ক্যালসিয়াম এবং আয়রনের নাম বলেছি, যে কোনো বাজারে একটা ক্যালসিয়াম খেতে পারো, ক্যালবো ডি আছে সেটা খেতে পারো, জিফল সিআই আছে সেটা খেতে পারো, কোনো সমস্যা নাই। তুমি খাওয়া শুরু করবে, তবে অবশ্যই ভরা পেটে খাবে। রাফসান আহমেদ লিখেছে, আমার ফার্স্ট বেবির এজ 6+, আমার পিরিয়ড ইরেগুলার, আমি 3 মাস ধরে কনসিভ করতে ট্রাই করছি, বাট হচ্ছে না, এখন কি করতে পারি? এখন কিছুই করতে পারো না, এখন ঘরের মধ্যে বসে থাকো চুপচাপ, সবাই মিলে একসাথে সময় কাটাও, এই সময়টা, এই দুর্যোগটা পার হয়ে যাক, তারপরে তুমি ডাক্তারের কাছে যাবে, তারপরে তুমি চিকিৎসা নেবে। এখন এটার জন্য কোনো মন খারাপ নাই, কোনো টেনশন নাই, মাথা থেকে সমস্ত টেনশন ঝেড়ে ফেলে, যেহেতু তোমরা একসাথে সময় কাটাচ্ছ, খুব সুন্দর সময় কাটাও, টেনশন চলে গেলে আমার মনে হয় যেহেতু সবাই একসাথে সময় কাটাচ্ছে, এমনি এমনি তোমার বাচ্চা চলে আসবে। দেখো যে তোমার আর এটার জন্য চিকিৎসাও নিতে হবে না। সবচেয়ে বড় কথা, টেনশন রিলিভ করো। বাচ্চা হচ্ছে না এটা বলে কেউ টেনশনে থাকবে না। তারপরে তো কারণ আমরা দেখবই, এর মধ্যে যদি কোনো কারণ পাওয়া যায় তাহলে তার চিকিৎসা হবে। তাপসিনা তাবাসসুম, ম্যাম আমি প্রোটেকশন ইউজ করতাম কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে, বুঝতে পারিনি। পিরিয়ড হওয়ার জন্য নরমেন্টস খেয়েছিলাম 3-4টা, এর আগে একটা এমার্জেন্সি পিল খেয়েছিলাম, হোমিওপ্যাথিও খেয়েছিলাম, তা আমি আগেও খেয়েছি পিরিয়ডের জন্য। এখন আমার বেবির কি কোনো সমস্যা হতে পারে? আলট্রা করিনি, ফেব্রুয়ারির 7 তারিখে শেষ পিরিয়ড হয়েছিল, ফেব্রুয়ারির 7, মার্চ, এপ্রিল, তার মানে তোমার মোটামুটি 8 উইকস হয়ে গেছে। আচ্ছা, নরমেন যদি খাও এবং এমার্জেন্সি পিল যদি খাও, হোমিওপ্যাথিক ওষুধও যদি খাও, কিচ্ছু হবে না, কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ নরমেন্স একটা হরমোনাল পিল, যেটা হচ্ছে প্রোজেস্টেরন, আর এমার্জেন্সি পিলও হচ্ছে একটা প্রোজেস্টেরন। তো এগুলোতে কিছু হয় না, কারণ প্রেগনেন্সিতেও কিন্তু তোমার শরীরে এই হরমোনটাই আসবে, কোনো অসুবিধা নাই। তুমি যদি বাচ্চা কন্টিনিউ করতে চাও কন্টিনিউ করো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরেও কিন্তু আমরা অনেকগুলো টেস্ট করতে পারি, টেস্ট করলে আমরা দেখবো। তুমি যখন আলট্রাসোনোগ্রাফি করবা তখন তোমাকে বলে দেবে যে সমস্যা আছে কিনা, অথবা তুমি যখন 4D আলট্রাসোনোগ্রাফি করবা 5 মাসে, তখনই কিন্তু তুমি জানতে পারবা যে তোমার বাচ্চার কোনোরকম কোনো সমস্যা আছে কিনা। প্রবলেম হওয়ার কথা না ইনশাল্লাহ। আইরিন বিশ্বাস লিখেছে, ম্যাম প্লিজ রিপ্লাই দেন, 30 উইকস 4 ডে ছিল 3 এপ্রিল, বেবির ওয়েট 1527 গ্রাম, এটা কি ঠিক আছে? 30 সপ্তাহে 1527, আর বেবির ওয়েট কি বাড়তে হলে কি করতে হবে? ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওয়েট দেখে এত টেনশন নেওয়ার তো তোমার কোনো দরকার নেই। তুমি খাওয়া দাওয়া করবে, তুমি রেস্ট নেবে, তোমাকে তোমার ডাক্তার যে খাবারগুলো খেতে বলেছে সেটা খাবে, যে ওষুধগুলো দিয়েছে সেটা খাবে। বাচ্চার ওয়েট বাড়লো কি বাড়লো না সেটা তোমার ডাক্তারের হেডেক, সে তোমাকে জানাবে। তোমরা এখন আলট্রাসোনোগ্রাফি করো, করে আগে দেখো বাচ্চার ওয়েট কী আছে। এক একটা আলট্রাসোনোগ্রাফিতে এক এক সময় বাচ্চার ওয়েট এক এক রকম আসতেও পারে, আবার অনেক সময় সমস্যা হতে পারে বাচ্চার ওজনটা কম যদি হয়। সেই জন্য তোমাকে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তুমি যেটা করবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া করবে, টেনশন দূর করবে, রেস্ট নেবে দুপুরবেলা 2 ঘন্টা, এবং রাতেরবেলা যাতে তোমার ঘুমটা ভালো হয় সেদিকে তুমি নজর দেবে, পানি খাবে ঠিকঠাক মতো। এবং যদি বাচ্চার ওজন, তোমার কিন্তু 30 উইক্সে 1527 একেবারে কম ওজন না, সুতরাং এটা নিয়ে তুমি টেনশন করো না। এখন ওজনটা হয় কি শেষের দিকে বাড়তে থাকে দ্রুত বেগে, তো তুমি যে ওষুধগুলো খাচ্ছ সেটা খেতে থাকো। পরবর্তীতে তোমার যদি আবার আলট্রাসোনোগ্রাফি করে যদি দেখা যায় যে ওজন বাড়ছে না, তখন তোমাকে ওষুধ দিবে, কোনো সমস্যা নেই। এখন তুমি খাওয়া দাওয়া করো ঠিকঠাক মতো। মাহমুদা জাহান, একটুপিক প্রেগনেন্সি নর্মাল ট্রিটমেন্টে ঠিক হওয়ার পর এতদিন পর বেবির জন্য ট্রাই করা যায়? আচ্ছা, একটুপিক প্রেগনেন্সি নর্মাল ট্রিটমেন্টে ঠিক হওয়ার পর, তার মানে হচ্ছে যে তোমার একটুপিক প্রেগনেন্সি হয়েছিল, তোমাকে কোনো সার্জারি করতে হয় নাই, মেডিসিন দিয়ে তোমার ওটাকে অ্যাবজর্ব করা হয়েছে। হ্যাঁ, ঠিক করা যাবে না কেন? অবশ্যই নেওয়া যাবে, কোনো অসুবিধা নাই, তো তুমি নিতে পারবে। ও কতদিন পরে? তোমার কোনো সমস্যা নেই, তুমি যে কোনো সময় নিতে পারো, 6 মাস পরেও নিতে পারো, 1 বছর পরেও নিতে পারো, কোনো প্রবলেম নেই।
রাবেয়া জেসমিন ইলা ম্যাম 30 উইক্স প্রেগনেন্সি, বেবির ওয়েট 2016 গ্রাম। বেবির ওয়েট কি ঠিক আছে? আচ্ছা, 30 উইক্সে তোমার বাচ্চার ওজন কিন্তু প্রায় 2 কেজি। তো তুমি একটু পরীক্ষা করে দেখো, তোমার ডায়াবেটিসটা একটু দেখতে হবে। তোমার বেবির ওজন একটু মনে হচ্ছে যে একটু বেশি, তোমাকে অবশ্যই একটু ডায়াবেটিস টেস্ট করবে, এবং ডায়াবেটিস টেস্ট করবে হচ্ছে খাওয়ার আগে খালি পেটে, এবং 2 ঘন্টা পরে গ্লুকোজ খাবে, তারপরে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে গ্লুকোজ খাবার 2 ঘন্টা পরে আবার একটা টেস্ট করতে হবে। অ্যাঞ্জেল মো ম্যাম, আমি ডক্টর দেখাতে পারছি না, আমি কি প্যান্টোনিক্স 20 মিলিগ্রাম খেতে পারবো? ফলিসেনটা কি খাবো? শরীর খুব দুর্বল। আচ্ছা অ্যাঞ্জেল, তো আমি তো জানি না তোমার আসলে কত উইক্স, এটা তুমি লেখো নাই। হ্যাঁ, তুমি প্যান্টোনিক্স খেতে পারবে, এটা সেফ ড্রাগ, কোনো সমস্যা নাই। আর কি খাচ্ছ? ফলিসনটা খাও, যদি তোমার আর্লি প্রেগনেন্সি হয় খেতে পারবে, কোনো সমস্যা নেই। আহমেদ নীলি, আমার সিস্ট অপারেশন হয়েছে 13/3/2020-এ। আমি এখনও রাইট সাইডে শক্ত কিছু অনুভব করছি। 13/3, সিস্টটা রাইট সাইডেই ছিল। আপনি কি ডক্টর দেখাতে পারছি না এখন, প্লিজ কিছু বলবেন। আচ্ছা, সিস্ট অপারেশন হয়েছে, তোমার কি ল্যাপারোস্কোপিক হয়েছে না পেট কেটে অপারেশন হয়েছে, ল্যাপারেক্টমি হয়েছে, সেটা লেখো নাই। আচ্ছা, ডান সাইডে যদি ব্যথা করে, তুমি কি হাতে সিস্টটা পেতে পারো? সম্ভব না। ওটা হচ্ছে যে অপারেশন করার পরে পেটের ওখানে একটা শক্ত শক্ত লাগে, প্রথম 1 মাস 1.5 মাস এরকম শক্ত শক্ত লাগবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। সাফিয়া আহমেদ ম্যাম, 3-4 দিন ধরে লোয়ার পেটে শক্ত ফিল হচ্ছে, বাইরে থেকে বুঝি না, শুয়ে থাকলে ফিল করি। আমার অলওয়েজ পিরিয়ড লেট হয়। 27 ইয়ার্স ওল্ড, ওয়েট 40 কেজি, হাইট 5 ফিট, ম্যারিড 4 মান্থস হবে, বাট লাস্ট উইকে পিরিয়ডে অনেক কম ব্লিডিং হয়েছিল 2 মাস পরে। আচ্ছা, 2 মাস পরে যদি তোমার পিরিয়ডটা ইরেগুলার, তো 2 মাসের ভিতরে তোমার কোনো সাইন সিমটম ছিল কি না, এবং 2 মাস পরে যদি খুব অল্প ব্লিডিং হয়, তাহলে কিন্তু একটু দেখানো দরকার ছিল। আর এখন তোমার যে পেটে একটু ভারী ভারী লাগছে, একটা কি শক্ত শক্ত ফিল হচ্ছে, এখন তুমি কনসেপ্ট করেছো কি না সেটা তো একটু দেখতে হবে, কারণ তোমার তো মনে হয় 3 মাস হয়ে গেল, 3-4 দিন ধরে এরকম হচ্ছে। তুমি তাহলে বাসায় একটা প্রেগনেন্সি টেস্ট করো আগে, প্রেগনেন্সি টেস্ট করে কনফার্ম হও যে তোমার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসছে কিনা, সেটা করে তারপর আমাকে জানাও। সুবর্ণা শুভ ম্যাম, আমার 8 মাসের একটা মেয়ে আছে, 2 মাস থেকে ফুল বডিতে বড় বড় ফোড়া হয় ম্যাম, আমি 14 দিন সেপাক্লাব খেয়েছো। আচ্ছা, তোমার যদি সারা শরীরে এরকম ফোড়া হয়, তাহলে একটু ব্লাড টেস্ট করা দরকার। এখন খুব জরুরি কারণ হলে তো যেতে হবে, আর যদি ফোড়া হয়ে এখন ভালো হয়েছে তাহলে এখন কিছু করতে হবে না, নেক্সট টাইমে তুমি ব্লাড টেস্ট করতে হবে এবং তোমার ডায়াবেটিস টেস্ট, এই দুটো করে দেখতে হবে যে তোমার সমস্যা আছে কি না, ঠিক আছে। খাদিজা নায়েক ম্যাম, আমার প্রেগনেন্সি 1 মাস চলে, আমার পেটে ব্যথা হয় আর হাতে ব্যথা হয়, আর কি করব ম্যাম? হাত পা ব্যথা হয়। আচ্ছা, তোমার তো খুবই আর্লি প্রেগনেন্সি, এখন তুমি ফলিক অ্যাসিডটা খাওয়া শুরু করো। পেটে ব্যথার জন্য তো আমি বারবার করে বলছি ভিসেট খেতে পারো, অ্যালজিন খেতে পারো, ব্যথার ওষুধগুলো এই জাতীয় ওষুধই খেতে পারো। আর যদি হাত পায়ে ব্যথা হয়, তাহলে তোমাকে পরবর্তীতে একটু ক্যালসিয়াম খেতে হবে, এবং ভিটামিন ডি লেভেলটা করে দেখতে হবে যে তোমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা। নাবিলা ফারিহা ম্যাডাম, আমি 23 সপ্তাহের গর্ভবতী, কিছুদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে, অ্যাভোলাক ম্যাকমিন সিরাপ খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, বেলের শরবত আর পানিও অনেক খাচ্ছি, সাপোজিটর দিলে ও মাসিকের রাস্তায় অনেক ব্যথা করে, এখন আমি কী করব? সাপোজিটর কেন মাসিকের রাস্তায় দিবে কোষ্ঠকাঠিন্যের জন্য? মানে কোষ্ঠকাঠিন্যের জন্য তো মাসিকের রাস্তায় সাপোজিটরি দেওয়ার কোনো দরকার নাই। কোষ্ঠকাঠিন্য যদি হয়, তোমার যদি একেবারে খুব কোষ্ঠকাঠিন্য থাকে, তোমার কোনো সিরাপ খেয়ে কিছু হচ্ছে না, তাহলে তোমাকে গ্লিসাব সাপোজিটরি দিতে হবে, যেটা বলে গ্লিসারিন সাপোজিটরি। এইটা তুমি মলদ্বারে দিবে, মলদ্বারে দিলে পরে তখন তোমার পায়খানাকে নরম করে ওটা বের হতে সাহায্য করবে। আর তুমি খাও, ইসবগুলের ভুসি খাও, আর প্রতিদিন এখন বাজারে ঢ্যাঁড়স পাওয়া যায়, ঢ্যাঁড়স কিনে নিয়ে এসে ঢ্যাঁড়স ভর্তা খাও 1 বাটি করে, ঠিক আছে। সুমাইয়া আফরোজ ম্যাম, আমার 12 সপ্তাহ চলে, আমাকে ডক্টর ফলজিন আর ভিপ্লেক্স ওষুধ দিয়েছিল, এখন আমার
কি এই ওষুধগুলো চলবে নাকি ওষুধ পরিবর্তনে? হ্যাঁ, 12 সপ্তাহ হয়ে গেলে তুমি ক্যালসিয়াম আর আয়রন খেতে পারো। ক্যালসিয়াম খাও, অনেকগুলো নাম বলেছি, এখন রোকালডি খাও সকালে একটা রাতে একটা করে, আর তার সাথে আয়রন খেতে পারো প্রিনেট সিআই, এটাও খাও দুপুরে একটা রাতে একটা করে। তার সাথে অ্যাসিডিটি হলে গ্যাসের ওষুধ খেতে পারবে। আর যদি দুটো করে ওষুধ খেলে গ্যাস বাড়ে তাহলে তুমি ক্যালসিয়াম একটা খাবে, আয়রন একটা খাবে, তারপরে যখন শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন দিনে দুটো করে খাবে। কেয়া ইসলাম, আমার আপু প্রেগনেন্ট 9 মান্থ হলো, 29 ইয়ার্স এজ, সাডেন পেট ব্যথা হচ্ছে, কি করতে পারি? আচ্ছা, 9 মাস যদি হয় তার মানে ওর তো তোমার একটু ডেটটা জানানো উচিত ছিল যে ওর ডেটটা কবে। এখন 9 মাসে পড়লো নাকি 9 মাস পূর্ণ হয়ে গেল, সেটাও একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে ডেটের কিন্তু 14 দিন আগেও ব্যথা হতে পারে, 21 দিন আগেও ব্যথা হতে পারে। সুতরাং এই ব্যথাটা কেমন এটা আগে খেয়াল করো। নর্মাল ডেলিভারির ব্যথা যেটা হয় সেটা হচ্ছে কিছুক্ষণ পরে থেকে ব্যথা হবে, নিচের দিকে চাপ লাগবে, এবং ব্যথাটা যখন শুরু হবে তখন কোমর থেকে পেটের দিকে ব্যথাটা আসবে, আস্তে আস্তে ব্যথাটা নামতে থাকবে। এইরকম ব্যথা হচ্ছে কিনা, কিছুক্ষণ পরপর থেমে ব্যথা হচ্ছে কিনা এটা দেখো। যদি এরকম ব্যথা হয় অবশ্যই তুমি হাসপাতালে কথা বলো, একটা অ্যাম্বুলেন্স জোগাড় করো, তারপরে তুমি হাসপাতালে নিয়ে যাও তোমার আপুকে। সেজুতি ইয়াসমিন, বয়স 28, প্রেগনেন্সির 28 সপ্তাহ চলছে, 2 সপ্তাহ আগের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, লো লাইন প্লাসেন্টা, আদারওয়াইজ এভরিথিং ইজ অলরাইট, নর্মাল ডেলিভারিতে আগ্রহী। সেজন্য এখন থেকে আমার কি করণীয়? নর্মাল ডেলিভারি কি এই অবস্থায় সম্ভব? আচ্ছা, সেজুতি খুব ভালো, নর্মাল ডেলিভারি তুমি করতে চাচ্ছ, এটা খুবই ভালো একটা কথা। কিন্তু তোমার এখন যে রিপোর্ট আছে আলট্রাসোনোগ্রাফিতে তাতে বলা হচ্ছে যে তোমার গর্ভফুলটা একটু নিচের দিকে আছে। 28 সপ্তাহ যেহেতু চলছে, আমরা আশা করি এটা 32 থেকে 34 সপ্তাহের ভিতরেই তোমার গর্ভফুলটা যদি উপরে উঠে যায় তাহলে তুমি নর্মাল ডেলিভারি করতে পারো। নিচে থাকলেও অনেক সময় করা যায়, সেটা তোমার ডাক্তার আসলে করবে, দেখে ডিসিশন নেবে যে কোন অবস্থায় আছে তোমার গর্ভফুল, তখন ডিসিশন হবে যেটা কোনটাতে করতে হবে, নর্মাল ডেলিভারিতে যাওয়া যাবে কিনা। কিন্তু ইউজুয়ালি আমরা যেটা জানি সেটা হচ্ছে যে 32 থেকে 34 সপ্তাহের ভিতরে তোমার গর্ভফুল কিন্তু উপরে উঠে যাওয়ার কথা। যদি গর্ভফুল উপরে উঠে যায় তাহলে সেক্ষেত্রে তুমি নর্মাল ডেলিভারি করতে পারবে। কিন্তু গর্ভফুল যদি উপরে না উঠে নিচে থাকে সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যাবে। ফাহমিদা হক লিজা, আমার থুতনির নিচে আর স্কিনে অনেক ব্রেড হচ্ছে, এখন কি করতে পারি? আচ্ছা, থ্রেড হচ্ছে, আচ্ছা তার মানে তোমার থুতনির নিচে এবং হচ্ছে স্কিনে অনেক লোম গজিয়েছে। আচ্ছা, এটা যদি তোমার হঠাৎ করেই হয় তাহলে তোমার কিছু ইভ্যালুয়েশন করতে হবে, তোমার ব্লাড টেস্ট করতে হবে, তোমার ওজন বাড়ছে কিনা তার সাথে এটা দেখতে হবে। কিছু ব্লাড টেস্ট মানে হরমোনাল কিছু টেস্ট করব আমরা, করে তারপরে কনফার্ম হতে হবে যে তোমার আদারওয়াইজ অন্য কোথাও কোনো প্রবলেম আছে কিনা। নাকি বা টানাজ, ম্যাম আমার ফার্স্ট প্রেগনেন্সি, 29 উইকস রানিং, আমার পিসিওএস আছে, আমার রাতে সামটাইমস পেটে পেইন হয় অ্যান্ড সাদা স্রাবও হয়, নাও কি করতে পারি? প্রথম কথা হচ্ছে যে তুমি 29 উইকস প্রেগনেন্সি, তার মানে পিসিওএস তোমার জন্য কোনো সমস্যা না। পিসিওএস থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি কনসিভ করতে তোমার সমস্যা হয়। তো যেহেতু তুমি কনসিভ করে গেছো, তো তোমার এই ওভারিয়ান যে ছোট্ট পিসিওএস মানে কি আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আর সাধারণত আমরা অতগুলো সিনড্রোম পাই না, আমরা একটাই যদি বলি যে তোমার ওভারির চারপাশে ছোট্ট সিস্ট হয় যেগুলো মালার মতো হয়ে থাকে, এবং ওখান থেকে ইরেগুলার হরমোন সিক্রেশন হয়, যার জন্য পিরিয়ডটা ইরেগুলার হয়, কনসিভ অ্যানোভুলেশন হয়, মানে মাসিক পিরিয়ড যেটা হয় সেই সময় তোমার ডিমটা ঠিকঠাক মতো ফোটে না, যার জন্য কনসিভ করতে সমস্যা হয়। তো পিসিওএস অবস্থাতেই তুমি কনসিভ করেছো, এটা তো খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহর জন্য। আর কোনো অসুবিধা নাই। তোমার যেটা হচ্ছে সাদা স্রাব যদি খুব বেশি হয় তাহলে তার জন্য ওষুধ খেতে হবে, খুব বেশি হলে। যদি একটু সাদা স্রাব হয় তাহলে কোনো মেডিসিন নিতে হবে না। পেটে ব্যথা হলে আমি অনেকগুলো ওষুধের কথা বলেছি, এর মধ্যে তুমি ইচ্ছা করলে সেই ওষুধগুলো যদি শুনে থাকো তাহলে অলরেডি খেতে পারো, যেমন ভিসেট বলেছি, অ্যালজিন বলেছি, দিনে 3টা করে ভরা পেটে খেতে হবে। এবং যদি একটা ওষুধ খাওয়ার পরে ব্যথা কমে যায় তাহলে আর পরবর্তী ওষুধ খেতে হবে না, আবার যখন ব্যথা হবে তখন আবার একটা ব্যথার ওষুধ খাবে। সাবরিনা মিম, ম্যাম আমার 6 মাস চলছে, এখন 5 দিন ধরে কাশি, আবার একটু গলা ব্যথা হচ্ছে, মোনাস ট্রেন ওষুধ খাচ্ছে কিন্তু কমছে না।
আচ্ছা, খুশখুশে কাশি হচ্ছে। আচ্ছা, মোনাস খেয়ে যদি না কমে তাহলে তুমি আরেকটা সিরাপ খেতে পারো, একটু লিখে নাও। সিরাপ বিউকফ, BUKOF। এটা 2 চামচ করে দিনে 3 বার খাও। কুসুম কুসুম গরম পানি খাও, আদা চা খাও, আদা মুখের মধ্যে রাখতে পারো, লবঙ্গ খেতে পারো। এগুলো খেলে তোমার মধু খেতে পারো আদার সাথে। এগুলো খেলে এই কাশিটা কমে যাবে। সোনি শিমু ম্যাম, আমার বোনের 2 মাস প্রেগনেন্সি, ডক্টর দেখাতে পারছি না, অনেক 1 উইক ফলিসন খাচ্ছে, এখন কি করব? 2 মাস। হ্যাঁ, ঠিকই আছে, তোমার এখন ডাক্তার দেখানোর দরকার নাই। তুমি 2 মাস যেহেতু হচ্ছে, আর 1 মাস পর্যন্ত ফলিসন খেতে থাকো। 3 মাস হয়ে গেলে আমি তো অলরেডি বলে দিয়েছি ক্যালসিয়াম আয়রন খেতে পারবে, সেটা শুরু করবে। তারপরে যখন সব ঠিকঠাক হয়ে যাবে, দেশের পরিস্থিতি ভালো হবে, এই ভাইরাসটা চলে যাবে, তখন তুমি ডাক্তারের কাছে যাবে। ঠিক আছে, তোমার বোনকে নিয়ে। তানজিনা আক্তার, 7 মান্থ হলো কনসিভ হচ্ছে না, 1 ইয়ার পিল খেয়েছিলাম, এখন কি করব? অনেক ডক্টর দেখেছি, রিপোর্টও ভালো, কিন্তু কনসিভ হচ্ছে না। তানজিনা আক্তার, আমি আসলে সবগুলোর কিছু কিছু সাপোর্ট দিতে পারবো স্বাস্থ্যসেবায়, কিন্তু যেটা হচ্ছে যে কনসিভ করছো না, এবং এখানে আমি আসলে কোনো ওষুধ লিখতেও পারবো না, কারণ এটা অনেক বড় একটা ব্যাপার। অনেক ট্রিটমেন্ট করেছো বা অনেক টেস্ট করেছো, কিন্তু এখানে হচ্ছে কি এক একজন সাবফার্টিলিটির আমরা হচ্ছে এক একভাবে এক একজন চিকিৎসা করি, মোটামুটি চিকিৎসা প্যাটার্ন একই রকম। তারপরে কিছু কিছু টেস্ট থাকে, সেই টেস্টের রিপোর্টগুলো দেখতে হবে, দেখার পরে ডিসিশন হবে। তোমার হাজব্যান্ডের টেস্ট হয়েছে কিনা সেটাও জানতে হবে। তো এই জিনিসগুলো দেখে তারপরে, তো সুতরাং তুমি একটু অপেক্ষা করো, তারপরে তুমি যার কাছে খুশি ভালো একজন কারো কাছে সাবফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেয়ে চিকিৎসা করো। প্রাপ্তি চৌধুরী ম্যাম, আমার রিপ্লাইটা দিবেন? অবশ্যই দিব। আমার 1 ইয়ার হলো পিরিয়ড হচ্ছে না, আমার 2টা বেবি আছে, এখন আমার চোখে ব্যথা করে, রোদে থাকতে পারি না, বমি, মাথা ব্যথা হয়, বুঝতে পারছি না কি করব। আচ্ছা, তোমার বয়স বলো নাই, তোমার 2টো বাচ্চা আছে, আসলে 1 বছর পিরিয়ড হচ্ছে না, এটা তো অনেক বড় একটা ব্যাপার। এখন তোমার বয়স কত এটার উপরে না ডিসিশন হবে যে 1 বছর কেন তোমার পিরিয়ড হচ্ছে না। সেটা হলে না আমি বলতে পারবো যে কেন তোমার 1 বছর পিরিয়ড হচ্ছে না। এখন যেটা তুমি বলছো যে রোদে যেতে পারো না, রোদে থাকতে পারো না, বমি পায়, মাথা ব্যথা হয়, এটা সাধারণত দেখা যায় যে যাদের সাইনোসাইটিস আছে তাদের এই সমস্যাটা হয়, রোদে যেতে পারে না, মাথা ব্যথা করে, বমি বমি লাগে। তো তোমাকে আগে কনফার্ম হতে হবে যে তোমার এই মাথা ব্যথাটা কেন হয়। তো তুমি এর জন্য অবশ্যই পরে ডাক্তার দেখাবা। আপাতত তো রোদে যাওয়া হচ্ছে না, সুতরাং মাথা ব্যথাও তোমার নিশ্চয়ই হবে না। আপাতত ঘরে থাকো, রেস্টে থাকো, মাথা ব্যথা হবে না। আরেকজন লিখেছে, আমি 25 তারিখে মাসিক হয়েছে, আবার আজকে হয়েছে। 25 তারিখ নয়, হ্যাঁ, খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে হয়েছে। কিন্তু তোমার কি এরকম হয় হঠাৎ হঠাৎ করে? এবং এরকম করে মাসিক হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে। যেমন যে জিনিসটা অনেকেই করে সেটা হচ্ছে যে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খায় অনেকেই। তো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল মানে আই পিল, এই জাতীয় পিল খেয়ে ফেলে অনেকে। তো এই পিলগুলো খেলে কিন্তু এরকম অনিয়মিত মাসিক হয়। তোমার যদি এটা ওরকম কোনো পিল না খেয়ে হঠাৎই এরকম হয়, তো একটু দেখো কেন হচ্ছে। পরবর্তীতে এটা যদি আবারও হয় তাহলে কিন্তু তার জন্য পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হতে হবে। শাহনাজ ইভা ম্যাম, আমার 34 উইক চলছে, রাতে একদম ঘুম হয় না। আসলে শেষ অবস্থা না, এখন তো তোমার একদম 34 উইকস, পেটটা অনেক বড় হয়ে গেছে, শুতে গেলে হাঁসফাঁস লাগে, এই সময়টাতে একটু এরকম হয়। তুমি যেটা করবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে রাতে একটু এক্সারসাইজ মানে একটু হাঁটবে, হেঁটে তারপরে ঘুমাতে যাবে, এবং ঘুমানোর আগে অবশ্যই হাত মুখ ভালো করে ধুয়ে, মুখটা পরিষ্কার করে, ঠান্ডা পানির ঝাপটা দিয়ে তারপরে চোখ বন্ধ করে ঘুমাবে। ঠিক আছে, টেনশন করার কিচ্ছু নাই। আর অনেক সময় যে অ্যাসিডিটি যদি হয় তাহলে তার জন্য এরকম খারাপ লাগে। আর যে ঘুমটা হচ্ছে না সেটা কিন্তু মনে হয় তোমার টেনশনের জন্যই ঘুমটা হয় না। ঘুম যদি একান্ত না হয়, আমি কিন্তু একটা ওষুধ বলেছি যে বারবিট 60 মিলিগ্রাম, ওটা রাতে একটা খেতে পারো যদি একান্তই ঘুম না হয়। তার আগে কিন্তু এই জিনিসগুলো করবে। তারপরে হাবিবা, থ্যাংক ইউ। তানিয়া আক্তার আপু, আমার ইডিডি 2 মে, 9 মান্থে আলট্রাসোনোগ্রাফি করেছি, ডক্টর বলেছে সব ঠিক আছে, তাহলে আমার কি নর্মালে হওয়ার চান্স আছে? ডক্টর বলেছে আমার হাইট কম, তাই নর্মাল রিস্ক আছে। এখন আমি কি নর্মালে ট্রাই করব? তোমার হাইট কত আমি তো জানি না, আমাকে লেখো নাই তো। কত হাইট হলে পরে করা যাবে না তার একটা কিন্তু মেজারমেন্ট আছে। যেমন আমরা অনেক কম হাইট যদি হয়
তাহলে আমরা তখন বলি যে রিস্ক আছে, সমস্যা আছে। কিন্তু যদি তোমার হাইট অ্যাভারেজ হাইট হয় তাহলে সেক্ষেত্রে তুমি করতে পারবে। তোমার কি হাইট কত এটা একটু লিখে জানো। আর যদি তোমার ধরো তুমি 5 ফিটের মতো, তাহলে তোমার সমস্যা নেই, করতে পারবে নর্মাল ডেলিভারি। তবে সেক্ষেত্রে আরও ব্যাপার আছে, তোমার পেলভিস দেখতে হবে। তোমার বাচ্চা হওয়ার যে রাস্তাটা, খাঁচাটা আমরা বলি, বোনের যে খাঁচাটা আছে, সেই খাঁচাটা যদি ঠিকঠাক থাকে, ওটা যদি অ্যাভারেজ থাকে, ওটা যদি অ্যাডিকুয়েট বলি আমরা, সে স্বাভাবিক যদি থাকে, তাহলে তুমি নর্মাল ডেলিভারির জন্য আগাতে পারবে। ফখরুন্নেসা সেতু, ম্যাম আমার বয়স 24+, প্রেগনেন্সির 11 সপ্তাহ চলে, খুব বমি হয়, কি খেলে বমি ভাব কমবে? আর প্রেশার লো, ফলনেট খাচ্ছি, তবে গ্যাস্ট্রিকের জন্য অপটন খাচ্ছি। আচ্ছা, 11 সপ্তাহ চলছে। বমিটা আসলে আমরা যেটা জানি যে প্রথম 3 মাস, কারো কারো ক্ষেত্রে 4 মাস বমি হতে পারে। আর বমি কিন্তু একটু একটু করে হয়। তো খুব যদি বমি হয় তাহলে ওষুধ খেতে হবে। আর যদি তোমার ধরো অনেকে এসে আমাকে বলে, একটু বলি, যে আমাকে বলে যে ম্যাডাম অনেক বমি হয়। কতবার বমি হয়? 3-4 বার। 3-4 বার বমি কিন্তু হবে, স্বাভাবিক, এটা হতেই পারে। প্রেগনেন্সিতে একটু বমি করবে না, একটু বমি হয়। তো এটার জন্য ভয় পাওয়ার কিছু নয়। তোমাকে যে খাবারগুলো খেলে বমি হয় সেটা একটু খেয়াল করবা। আর খুব ঝাল মশলা, এখন তো বাইরের খাবার খেতে পারছে না, অনেকে খুব বাইরের খাবার খায়, তাদেরও দেখা যায় যে বমি হয়। আর প্রেগনেন্সিতে তো নর্মালি একটু বমি হতে পারে, 3-4 বার বমি হলে কোনো সমস্যা নাই, বমি করে হাত মুখ ধুয়ে আবার এসে খাবে, প্রবলেম নাই। কিন্তু যদি বেশি বেশি বমি হয় তাহলে ওষুধ খেতে হবে। তখন তুমি ওষুধ খেতে পারো, ইমিস্টেট ট্যাবলেট আছে, ইমিস্টেট 8 মিলিগ্রাম, ওটা খেতে পারো। ভার্টিনা প্লাস আছে, সেটা খেতে পারো, কোনো অসুবিধা নেই। এই 2টা ট্যাবলেট তুমি খাবার 15 মিনিট আগে খেয়ে নেবে। জোনাকি আজিজ, আমার শেষ মাসিক ছিল আগস্টের 30, এখন 8 মাস, তাহলে আমার কত সপ্তাহ চলে? ও 30, আগস্টের 30, এখন আবার হিসাব করে বের করতে হবে। অগাস্ট, মেয়ের হচ্ছে তোমার জুনের 1 তারিখ এরকম হবে তোমার। এটা হচ্ছে, এটা কি এপ্রিল, জুনের 1 তারিখ। হ্যাঁ, আরেকটা কথা, তোমার ডাক্তার দেখাও নাই, ডাক্তার তোমার ডেট দেয় নাই। আরেকটা কথা হলো, মার্চের 19 আলট্রাসোনোগ্রাফি করেছিল, তখন বাচ্চার ওজন ছিল 1246 গ্রাম, তাহলে এটা কি ঠিক আছে কিনা? বাচ্চা পেটে আসছে, সুন্দর করে খাওয়া দাওয়া করো, টেনশন দূর করো। বাচ্চার ওজন নিয়ে তোমার তো টেনশন করার কিচ্ছু নাই। তুমি কেন বাচ্চার ওজন নিয়ে টেনশন করবে? তোমার বাচ্চার ওজন নিয়ে টেনশন করবে তোমার ডাক্তার, সে তোমাকে সাজেশন দেবে, ঠিক আছে? শ্যামলী আজম, ম্যাম আমার 28-12-19 ডেটে 2 মাসের বেবি মিসক্যারেজ হয়েছিল। 28-12, ডক্টর 6 মান্থ পর বেবি নিতে বলেছে অ্যান্ড কিছু টেস্ট করতে দিয়েছিলেন, বাট সেগুলো করতে পারিনি, আর ডক্টরের কাছেও যেতে পারিনি। ডক্টর এখন চেম্বারে বসে না। এখন আমার শরীরটা খুব বেশি উইক লাগছে আর মাথাটা ঘুরে, তাই আমার এখন কোন মেডিসিন খাওয়া দরকার? আচ্ছা, তোমার পিরিয়ড ঠিকঠাক মতো হয় তো না মিসক্যারেজ হওয়ার পরে? যদি তোমার পিরিয়ড ঠিকঠাক মতো হয়, যদি এর মধ্যে কোনো পিরিয়ড বন্ধ না হয়ে থাকে, তাহলে তুমি ভিটামিনস খেতে পারো। তুমি স্যান্টোজেন খাও, সকালে একটা রাতে একটা করে, এটা খাও। আর এরপরে ডাক্তারের কাছে যেয়ে তোমার সমস্ত টেস্টগুলো করে নেবে, ঠিক আছে? অনামিকা চক্রবর্তী, ম্যাম 18 উইকস টুইন প্রেগনেন্সি, মুভমেন্ট বুঝতে পারি না এখনও, 1 মাসের উপরে ডাক্তার দেখিয়েছি, বেশ কয়েকদিন হলো হঠাৎ করে ব্ল্যাকআউট হয়ে যায়, প্রায় 4 দিন এরকম হয়েছে, বাট রেগুলার হয়নি। এটা আমার 2nd প্রেগনেন্সি ম্যাম, কোনো ভয়ের কিছু নাই তো? আচ্ছা, তোমার টুইন প্রেগনেন্সি, তোমার হচ্ছে 18 সপ্তাহ চলছে না। মুভমেন্ট তুমি এখনও নাও পেতে পারো, আর একটু পরে পাবে। ইউজুয়ালি 2nd প্রেগনেন্সিতে পায় কেউ 18 সপ্তাহ থেকে পাওয়ার কথা, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তুমি হয়তো আরও 2 সপ্তাহ পরে পাবে ইনশাল্লাহ, এটা নিয়ে ভয় পেও না। আর হচ্ছে যেহেতু তুমি 2টো বাচ্চা ক্যারি করছো, তাহলে তোমার তো খাওয়া দাওয়াটা, একটা বাচ্চা হলে যেটা হয়, তোমার তো 2টো বাচ্চা হলে একটু খাওয়া দাওয়া বেশি খেতে হবে, একটু রেস্টও নিতে হবে বেশি করে। এখন তোমার যেহেতু 2টো বাচ্চা, এখন তোমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত এটাও একটু জানা দরকার। যেহেতু তুমি বলছো যে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছো, যেহেতু বাইরেও যেতে পারছো না এখন, তাহলে
তোমার একটু নিজে নিজের চোখ দেখো, চোখটা সাদা সাদা মনে হয় কিনা। আর একটা হচ্ছে জিভ বের করে দেখো, জিভটাও সাদা সাদা লাগে কিনা। যদি মনে হয় যে নর্মাল মানুষের জিভ যেরকম তার চেয়ে তোমার জিভটা সাদা লাগছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি হচ্ছে। এক্ষেত্রে যদি তুমি 4 দিন কিন্তু মাথা ঘুরে পড়ে গেছো, তাহলে তোমার একটা এমার্জেন্সি কন্ডিশন। তুমি দেখো, কাউকে ডেকে নিয়ে এসে ব্লাড প্রেশার দেখো, অথবা বাড়ির কাছাকাছি যদি কোনো সেন্টার থাকে সেখানে যে তুমি একটা ব্লাড টেস্ট করে দেখতে পারো যে তোমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত। আপাতত তুমি আয়রনটা খাচ্ছ যেরকম করে, সেভাবে 2টো করে খেতে থাকো। আর তার সাথে একটু খাওয়া দাওয়া করো, আয়রন কন্টেনিং ফুড খাও, ডিম খাও, এগুলো খাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? ফাতেহা নিশু, ম্যাম আমার 5 months 4 days রানিং, প্রেশার অনেক লো থাকে, প্রতিদিন প্রেশার লো হয়ে যায়, স্যালাইন ডিম দুধ খাই তাও মাথা গরম হয়ে থাকে আর ঘাড় একটু ব্যথা করে, প্রেশার থাকে 90/70। আচ্ছা, প্রেগনেন্সিতে লো প্রেশার থাকলে খাওয়া দাওয়া করা যাবে, কোনো সমস্যা নাই। প্রেগনেন্সিতে কিন্তু প্রেশার বাড়লেই ভয়ের ব্যাপার। হ্যাঁ, 120, 70, 100, 70, কারো কারো প্রেশার এমনিতেই কম থাকে। মেয়েদের কোনো মেয়েদের প্রেশার এরকমই থাকে, 90, 70 নর্মালি থাকে, তখন হয়তো মাপতে না, জানো না। এখন যদি এরকমই থাকে প্রেশার, তুমি খাওয়া দাওয়াটা করো ঠিকঠাক, প্রোটিন খাও, ডিম খাও, দুধ খাও, খাওয়া দাওয়া করতে পারবে, এবং মাঝে মাঝে তুমি একটা খাবার স্যালাইন খেতে পারবে। মাহিন হাসান, আমার লিকুইড, এখন কি করব, সমস্যাটা খুব বেশি আমার। এই মাসে বেবির জন্য ট্রাই করেছে, অনেকে বলে এই সময় ওষুধ খাওয়া ঠিক নয়, প্রেগনেন্সি টেস্ট করতে পারবো কি না ডেটের পরে, এখন কি করব? আচ্ছা, তোমাকে একটা ওষুধ দেই, এটা তুমি আপাতত নাও, শুধু হচ্ছে ক্রিম, অয়েন্টমেন্ট মাখলে কোনো সমস্যা নাই। যেহেতু তুমি ট্রাই করছো বেবি নেওয়ার জন্য, ক্রিমটা ব্যবহার করো, কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে পারো, কুসুম কুসুম গরম পানি রেগুলার ব্যবহার করো, পরিষ্কার রাখো। আর হচ্ছে এফান ক্রিম একটা পাওয়া যায় বাজারে, এফান ক্রিম নিয়ে এসে ওটা অনেক বেশি করে মাখো, দিনে 3, 4 বার 5 বার, যতবার বাথরুমে যাবে ততবার মাখো, কমে যাবে। আর চুলকায় এই ধরনের অ্যালার্জিযুক্ত কোনো খাবার আপাতত খেও না। সাইমা হাসান মো, ম্যাম আমার 5 মাস চলছে, হঠাৎ করে 3 দিন আগে ব্লিডিং শুরু হয়, আর তারপর আর কোনো ব্লিডিং হয়নি। আমার এখানে লকডাউন হওয়ায় ডক্টরের কাছে যেতে পারছি না, কি করতে পারি? আচ্ছা, হঠাৎ করে ব্লিডিং শুরু হয়েছে, তুমি আপাতত যেহেতু ব্লিডিং শুরু হয়েছে, আমি একটা ওষুধ দিই, একটু হরমোন দিই, অনেক সময় হরমোন খেলে ব্লিডিং আর হয় না। যেহেতু আর হয়নি, তারপরেও পরবর্তীতে তুমি আলট্রাসোনোগ্রাফি করে দেখবে। আপাতত তোমার ব্লিডিংয়ের কালার কেমন সেটাও একটা ব্যাপার ছিল, 3 বার যেহেতু পার হয়ে গেছে, আপাতত তুমি একটা ওষুধ খাও, তুমি মাইক্রোজেস্ট 100 মিলিগ্রাম দিনে 3টা করে খেতে থাকো। তারপরে আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে আসলে যে তোমার বাবুটা কেমন আছে, এটা একটু দেখা দরকার আছে। গাজী ফারজানা, ম্যাম আমার বাচ্চার বয়স 4 মাস 12 দিন, আর আজকে 2 দিন ধরে চোখ দুটি লাল হয়ে আছে আর চুলকাচ্ছে, অনেক কান্না করে। আরেকটা সমস্যা হচ্ছে, আচ্ছা সাপোজিটরি দেওয়া পড়েছে না, কি করতে পারি? আচ্ছা, আমি আসলে তো পেডিয়াট্রিশিয়ান না, আমি শিশু ডাক্তার না, আমি হচ্ছি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তো আমি আসলে বাচ্চাদের ওষুধ দিতে পারবো না, পারলেও দেওয়া উচিত না, ঠিক আছে? তোমার যদি বাচ্চার খুব এমার্জেন্সি হয়, অবশ্যই তুমি বাচ্চাকে নিয়ে শিশু ডাক্তারের কাছে যাবে, শিশু ডাক্তার দেখাবে। যেহেতু বাচ্চার একটু সমস্যা হচ্ছে, তাকে দেখানো উচিত, এটা তো একটা এমার্জেন্সি কন্ডিশন, সুতরাং তোমাকে ডাক্তারের সাথে যোগাযোগ করে ডাক্তার দেখাবে। ফৌজিয়া মুক্তা, ম্যাম আমার 19/20 পিরিয়ড হয়েছিল, তারপর আর পিরিয়ড হয়নি, আমি 29/3/20 প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে করেছি, পজিটিভ আসছে, ফার্স্ট প্রেগনেন্সি। এর মধ্যে আমার হালকা হালকা কালচে ব্লাড আসছে 19/2/29। আচ্ছা, এটা খুবই অল্প সময় তোমার প্রেগনেন্সি, কিন্তু এই সময়ে যদি এরকম ব্লিডিং হতে থাকে, এটা একটু ভয়ের ব্যাপার। তো তুমি আপাতত একটা ওষুধ দিয়ে, কিন্তু তোমার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে তোমার বাচ্চার হার্টবিট আসছে কি না, এটা একটু দেখতে হবে। আমি ওষুধটার কথা তো বলেছি, একবার বলেছি, মাইক্রোজেস্ট 100 মিলিগ্রাম, ওটাই খাও, দিনে 3টা করে ভরা পেটে খাও। খাওয়ার পরে দেখো যে তোমার ব্লাডটা কমেছে কিনা,
যদি না কমে তুমি আমার ইনবক্সে আমাকে নক করবে, আমি তোমাকে তখন আবার ওষুধ বলে দেবো। আর যদি দেখো যে না ব্লিডিংটা হচ্ছেই, তাহলে অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাফি করে আমাকে জানাবে। আচ্ছা, অনেক SMS, অনেক টেক্সট, আমি এগুলো পড়তে গেলে মনে হয় আজকে সারা রাত হয়ে যাবে। আচ্ছা, আর কয়েকটা বলে আমি শেষ করবো। 9:15 7টা। ফারজানা ম্যাম, আমার বাচ্চার বয়স 4 মাস, এটা তো বললাম, ফৌজিয়াকে বলেছি। আচ্ছা, রাপানজি, আসসালামু আলাইকুম ম্যাম, আমি 24 ইয়ার্স ওল্ড, আনম্যারিড ম্যাম। আমার পিরিয়ড অলওয়েজ 5 days থেকে 1 week দেরি বা তাড়াতাড়ি হয়। অনলি ফার্স্ট ডে অনেক পেইন হয় অ্যান্ড অলওয়েজ 3 to 4 days স্টে করে, অত ব্লাড যায় না, তো আমার পিরিয়ড কি নর্মাল? হ্যাঁ, ঠিকই তো আছে, অসুবিধা কি? তোমার 1 সপ্তাহ এদিক ওদিক হতেই পারে, এটা রেগুলার পিরিয়ড, এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই। অনামিকা চক্রবর্তী ম্যাম, 18 উইকস, এটা বললাম না? হ্যাঁ, এগুলো না? হ্যাঁ। শাইলা রশিদ, good evening ma'am, I have a PCOD and fibroid. There is an ill-defined hypoic area or ultrasound sharp is measuring about 2.46 into 2.1 centimeter in the left lateral posterior wall of the uterus. Tested for 6 months. Gyne খেয়েছিলাম last year till June, but it is recently I am not having a periods from last 3 months. Pregnancy test করেছি 4 বার, showing the result negative. ইউটিআই প্রবলেম ফেস করছি, পিরিয়ডসের জন্য কোনো মেড্রোক্সি 10 মিলিগ্রাম খাওয়া যেতে পারে কি না? ইউটিআইয়ের জন্য অনেক পানি আর জুস খাচ্ছি, কিন্তু পুরোপুরি কমছে না। আচ্ছা, হ্যাঁ, পিরিয়ডের জন্য তুমি মেড্রোক্সি 10 মিলিগ্রাম খেতে পারো, দিনে 3টা করে 7 দিন খাও, খেয়ে দেখো তোমার পিরিয়ডটা হচ্ছে কি না। আর যদি পানি খেয়েও তোমার যদি ইউরিন ক্লিয়ার না হয়, তাহলে অবশ্যই তুমি যেটা করবে সেটা হচ্ছে যে একটা ইউরিন যদি টেস্ট করা সম্ভব হয়, ইউরিন টেস্ট করো, ইউরিন REMA অ্যান্ড কালচার, এইটার টেস্টটা করে আমাকে ইনবক্সে রিপোর্ট পাঠিয়ে দাও, আমি রিপোর্ট দেখে তোমাকে প্রেসক্রিপশন করে দেবো, ঠিক আছে? আসে না এখনো? শারমিন লিখেছে, বাচ্চার বয়স 20 দিন, বেটা রোটা ভাইরাসের টিকা দেওয়া হয়েছিল গতকাল, আর একটা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন টিকা দেওয়া যাচ্ছে না, পরে দেওয়া যাবে কিনা, অথবা প্রথম থেকে দিতে হবে? যেটা শশী, নাজিয়া নুসরাত। আচ্ছা, নাজিয়া নুসরাত শশী লিখেছে, ম্যাম আই এম ইউর রেগুলার পেশেন্ট অ্যান্ড supposed to visit you last month but could not visit because of the situation, and you prescribed to take Gyne 35 for 3 months and I had a miscarriage on February. You gave me some tests through, all is done. Now should I continue Gyne 35 or not? And would like to see the test reports online. Yes, নাজিয়া, তুমি আমাকে অনলাইনে অবশ্যই প্রেসক্রিপশনগুলো সবগুলো রিপোর্ট পাঠিয়ে দাও, ইনবক্স করে রাখো, আমি পরবর্তীতেও তোমার সাথে আলাদাভাবে কথা বলছি। জান্নাতুল ফেরদৌস সিনথিয়া, রাইট নাও আই এম 35 উইকস প্রেগনেন্ট, বেবি মুভমেন্ট ঠিক আছে, এখন রেগুলার চেক আপে যাচ্ছি না, ডেলিভারির আগে কি চেক আপে যাওয়া এসেনশিয়াল কনসিডারিং রিসেন্ট সিচুয়েশন? অবশ্যই যাওয়া উচিত না এই সিচুয়েশনে, কারণ আমরা জানি যে এই মাসটা খুবই খারাপ মাস, কারণ আমরা অলরেডি জানি যে করোনা ভাইরাস 4th স্টেজে চলে আসছে, মানে এটা হচ্ছে সংক্রমিত হচ্ছে কমিউনিটি লেভেলে। সুতরাং তুমি যদি এখন বাইরে যাও এই নর্মাল চেক আপের জন্য, তাহলে আমরা যে কোনোভাবে যে কেউ কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারি, সো বাইরে না যাওয়াই ভালো। কিন্তু যেহেতু তোমার 35 উইকস চলছে, তুমি এর মধ্যে যদি কোনো রুটিন চেক আপ কিছু লাগে, কারণ তোমার তো ডেলিভারি ডেট চলে আসছে, দেখা যাক না, এই 37 উইকস পর্যন্ত যদি তুমি যেতে পারো তাহলে ভালো, আর যদি যেতে না পারো তাহলে তোমাকে আলট্রাসোনোগ্রাফি যদি রিসেন্ট করা থাকে ভালো, তোমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি করা থাকে ভালো, যদি না করাতে থাকে তাহলে দেখো শেষের দিকে যে হয়তো তোমার এমার্জেন্সি অবস্থার জন্য যেতে হতে পারে, সেক্ষেত্রে তোমাকে প্রিকশন নিয়ে ভালোভাবে মুখ ঢেকে হাতে গ্লাভস পরে, পারলে পরে একটা যেটা বলছি যে রেইনকোট পরবে বাইরে যাওয়ার সময়, রেইনকোট একটা কিনে নেবে, রেইনকোট ভালো করে পরে, হাতে গ্লাভস পরে, মাস্ক
দিয়ে তারপরে যে তুমি পরীক্ষা নিরীক্ষা করবে। যেহেতু তোমার এখন লাস্ট পিরিয়ড, তোমার হয়তো একটা আলট্রাসোনোগ্রাফি করা দরকার, তোমার হয়তো একটা সিবিসি করা দরকার, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত সেটা দেখা দরকার, একটা ডায়াবেটিসের স্ট্যাটাস কেমন আছে সেটা দেখা দরকার, তাহলে তুমি তখন ওই পরীক্ষাগুলো ভালোভাবে প্রিকশন নিয়ে যেয়ে করতে পারো। তবে এখন আমরা আসলে এমার্জেন্সি কন্ডিশন ছাড়া বের হতে নিষেধ করছি। রাইফা ইসলাম, আমার এজ 22, পিরিয়ড 3-4 দিনের বেশি থাকে না, বাট রেগুলার হয়, এটা কি কোনো প্রবলেম? রেগুলার পিরিয়ড যদি হয় 3-4 দিন যদি থাকে তো খুবই ভালো, এটা নিয়ে কেন টেনশন করো? সবার যে পিরিয়ড 7 দিনই থাকবে তা কিন্তু না। পিরিয়ড কারো কারো 2 দিন থাকতে পারে, 3 দিন থাকতে পারে, 7 দিন থাকতে পারে। অনেক পেশেন্ট এসে বলে যে আমার পিরিয়ড হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, কিন্তু অল্প হচ্ছে। অল্প হলে কোনো টেনশনের কিছু নাই। আর বেশি বেশি যদি পিরিয়ড ভাঙে, ব্লাড যদি বেশি বেশি যায়, তাহলে কিন্তু সেটা সমস্যা এই জন্য যার যত বেশি ব্লাড যাবে সে কিন্তু তত বেশি উইক হবে, তার মানে তার কিন্তু ব্লাড লস হবে বেশি। যদি ব্লাড বেশি লস হয় তাহলে কিন্তু তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকবে। সুতরাং তোমার যে স্বাভাবিক পিরিয়ড হয় সেটাই তো ভালো, সমস্যা কি? Priscilla Parveen, I have got PCOS and was diagnosed with birth control. Was want to help with my regular menstrual cycle, but I keep having the birth control. I get severe yeast infection. My age 24. সিভিয়ার ইস্ট ইনফেকশন হলে ওষুধ খেতে হবে। ওষুধ ইস্ট ইনফেকশন তার মানে তোমার ধরনটা তুমি জানো এবং এই ইনফেকশনটা তুমি বোঝো। যদি এইরকম হয় তাহলে তুমি ক্যাপসুল খাবে, ক্যাপসুল লুকানার, এটা খেতে পারো 150 মিলিগ্রাম, রাতে একটা করে খাও পরপর 3 দিন। এবং যদি তোমার ইচিং থাকে তাহলে তুমি এফান ক্রিম মাখবে এর সাথে। মনিকা অধিকারী, ম্যাম আমার 8 মান্থস শুরু হয়েছে, অ্যাজমা আছে, হিমোগ্লোবিন কম ছিল, হেমোফিক্স এফজেড খাচ্ছি, অন্য কোনো প্রবলেম নাই, তবে গত 2 দিন থেকে ডান পায়ের থাই মাঝে মাঝে অবশ লাগে, এখন আমার কি করণীয়? আচ্ছা, হিমোগ্লোবিন কম তো, এখন কত কম সেটা তো লেখো নাই, সেইটা যদি লেভেলটা তুমি আমাকে লিখে দিতে তাহলে আমি বলতে পারতাম যে হেমোফিক্স এফজেড খেয়েও যদি না হয় তাহলে তার সাথে তুমি যে কোনো আয়রন ইঞ্জেকশন নিতে পারো। তবে অবশ্যই নিজে নিজে এই আয়রন ইঞ্জেকশন নেওয়া যাবে না, তোমাকে অবশ্যই তোমার ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে। মাহিমা রহমান মিনা, আসসালামু আলাইকুম ম্যাম, আমি এসএলইর পেশেন্ট, থাইরয়েডের সমস্যাও আছে, নিয়মিত চিকিৎসা নেই, ডাক্তারের পারমিশন দেওয়ার পর বেবি নেই, কিন্তু কনসিভ করা 2 মাস যেতে না যেতেই ব্যথা প্রচুর, আলট্রা করে দেখি যে টিউব ফেটে গেছে, এখন আমার বেবি হওয়ার ব্যাপারে সম্ভাবনা কি আছে? আচ্ছা, এটা তোমার আগে হয়েছিল, ওবার যখন বাচ্চা আসছে, বাচ্চা প্রেগনেন্ট, মানে একবার তোমার টিউবে গেলে যে পরবর্তীতেও যাবে তার তো কোনো কথা নেই, তবে তুমি আগে থেকে তোমার টিউব অ্যাসেসমেন্ট করতে হবে, তোমার আলট্রাসোনোগ্রাফি করে দেখে তোমার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে তুমি কনসিভ করার চেষ্টা করবে। আমার তো মনে হয় আজকে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে, আর কি কিছু বাকি আছে? অনেক বাকি আছে, এগুলো বলতে বলতে তো আরও কোশ্চেন আসছে। তাহলে আমি আজকে মনে হয় এখানে শেষ করি, কারণ আমার আর একটা কাজ আছে, আর আগামী দিন আবার যখন বসবো তখন নেক্সট কথা হবে। আর এর ভিতরে যে কোশ্চেনগুলো আমি দেখবো যে খুবই এমার্জেন্সি কন্ডিশন আছে, যে একেবারেই উত্তর না দিলে হচ্ছে না, তাদের উত্তর আমি কিন্তু দিয়ে দেবো। তবে আমি এখন যদি না পারি কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমি আস্তে আস্তে যেতে, কালকে আমার কাজ আছে অনেক, কালকে আমার দেরি হবে, আমি কালকে পারবো না। এমার্জেন্সি যেগুলো হবে সেটা আমি আজকেই দিব, আর যেগুলোর খুব এমার্জেন্সি না সেটা আমি পরশু দিন অ্যান্সারগুলো দিয়ে দেবো, কারণ কালকে আমার হাসপাতালে অনেক কাজ, কালকে আমার চেম্বারও করব, সুতরাং কালকে আমি কিন্তু আসলে সব কোশ্চেনের অ্যান্সার পাবো না। তোমরা মন খারাপ করো না, যেগুলো এমার্জেন্সি সেগুলোর আমি উত্তর দিয়ে দেবো। সিথি, দেখো শেষ করে ফেলছি, তোমার সাথে শনিবারে দেখা হবে, কালকে দেখা হবে, নাহলে 1 সপ্তাহ পরে দেখা হবে, ঠিক আছে? আমার মনে হয় যে আজকে আমরা শেষ করি, আবার যদি আমি আসি আবার হয়তো শুক্রবারে আসতে পারি আবার নেক্সট। আর আমি তো বললাম সবার কোশ্চেনের অ্যান্সার আমি দেবো, ধৈর্য ধরে থেকো সবাই। আর শুধু আমি আজকে দেখে দেবো, যদি কারো এমার্জেন্সি হয় তাহলে সেই এমার্জেন্সি কোশ্চেনগুলোর অ্যান্সার আমি লিখে দেবো, ঠিক আছে? টেনশন করো না, সবাই ভালো থেকো, কেউ বাইরে যাবে না, সবাই সবার জন্য দোয়া করো যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।